ঠিক আছে, আমার কি ভাই লাইভে গেছি? আমি একটু চেক করলে বুঝতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের কথা কি শোনা যাচ্ছে কি না? যারা আমাদের লাইভ অ্যাটেন্ড করছো তারা একটু কাইন্ডলি জানাও। আমরা আমাদের ক্লাস আজকে শুরু করে দেব। অ্যাডমিশন ব্যাচ, হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে। ওকে, আজকে আমাদের নির্ধারিত লেকচারের চ্যাপ্টার 2 পেপার 1-এর গুণগত রসায়নের ক্লাস নেওয়ার কথা ছিল। এটা তোমরা সবাই দেখছো। আমরা গুণগত রসায়নেরই ক্লাস কন্টিনিউ করব আজকে। আজকের আমাদের এই অংশে গুণগত রসায়নের একদম প্রথম পার্ট থাকবে। মানে আমি যদি একটু বিষয়টাকে ক্লিয়ার করি, আমাদের গুণগত রসায়নের আজকে এটা হচ্ছে, যদি আমি বলি এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। আমাদের এই গুণগত রসায়নের আরও একটা পার্ট থাকবে, যেটা আমরা সামনে কন্টিনিউ করব। পেন আছে কি? পেন, ও থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা দিই হবে। ওকে, আমাদের গুণগত রসায়ন ফার্স্ট পার্টের ক্লাস আর কি এটা। আমরা একদম কিছু সিলেক্টিভ টপিকের ক্লাস নেব। আমরা কিছু এমসিকিউ নিয়ে আসছি, ওই এমসিকিউগুলোর সলভ আমরা একটা একটা করে কন্টিনিউ করব। আমাদের ক্লাসের অংশ এটা, আমাদের সব স্লাইড রেডি করা আছে। এটা আমাদের ফার্স্ট পার্ট, এবং এই ফার্স্ট পার্টে ক্লাস থাকবে হচ্ছে, আমি যদি বলি খুব ইজিলি, দ্রাব্যতার আগ পর্যন্ত। দ্রাব্যতার পূর্ব পর্যন্ত হচ্ছে আমাদের এই ফার্স্ট পার্ট। দ্রাব্যতা বলতে আমাদের শেষ করব হচ্ছে কোয়ান্টাম নাম্বার, ইলেকট্রন বিন্যাস, এইটুক পর্যন্ত। ঠিক আছে, লাইভে মোটামুটি সবাই জয়েন করছে। ওকে, আমরা আর কথা না বাড়াই আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের যেহেতু অনেক কিছুই আলোচ্য বিষয় আছে, আমরা সবগুলো একটু দেখে ফেলবো ধীরে ধীরে। ওকে, ভেরি ওকে। আমরা আমাদের প্রথম প্রশ্নটা একটু দেখব। আচ্ছা, প্রথম প্রশ্নে আমাদের বলছে কোন মৌলের কোন বৈশিষ্ট্যকে, মানে আমাদের ক্লাসটা কিন্তু ভাই আমি আবারও বলছি, আমাদের সবগুলো টপিক থেকেই প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নগুলো আর কি আমাদের সামনে আসবে। প্রশ্নগুলো হুবহুই কমন পাবে ইনশাল্লাহ, তোমরা যদি কন্টিনিউ করো থাকবে এর মধ্যেই। কনসেপ্টগুলোর এর সাথে সাথে যেগুলো আলোচনা করা লাগবে আমরা সবই মোটামুটি আলোচনা করে দেব। বলেছে একটি মৌলের কোন বৈশিষ্ট্যকে আঙ্গুল ছাপ ধরা হয়। এটাকে বলে আঙ্গুল ছাপ, অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট। আমাদের প্রত্যেকটা মৌল থেকে একটা নির্দিষ্ট বর্ণের বর্ণালী বের হয়। মানে বর্ণালীটা মূলত বিকৃত শক্তি, যেগুলো আমরা কালার দেখতে পাই আর কি। এই বর্ণালীটা না বিভিন্ন মৌলের বিভিন্ন রকম। কোনো জায়গা থেকে আসমানি লাল, কোনো জায়গা থেকে সবুজ কালার বের হয়, কমলা বের হয়, হাইড্রোজেন, স্ট্রনশিয়াম, মার্কারি, এই টাইপের কিছু মৌল আছে, যেগুলো বলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি মৌলের বিশেষ বৈশিষ্ট্য, এবং মানে অনেকগুলো মৌলের মধ্যে ওদেরকে আইডেন্টিফাই করা যায়। তো ঘটনাটা হচ্ছে, আমাদের যেরকম প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আছে না, এই আমাদের প্রায় এই 800 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট, এই প্রত্যেকজনের সাথে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু প্রত্যেকজনের ভিন্ন। ঠিক অনেকগুলো মৌল আছে যাদেরও ফিঙ্গারপ্রিন্ট একটি মৌল থেকে আরেকটি মৌলের ভিন্ন। এই ক্ষেত্রে আমার অ্যাটমিক স্পেকট্রাম, যেটা আণবিক বর্ণালী, এই বর্ণালীটা হচ্ছে মৌলের ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা একটু তোমরা মনে রাখবা, যে বিভিন্ন মৌল থেকে যে বর্ণালীটা নির্গত হয়, এই বর্ণালীটা বিভিন্ন রকম হয়, আমরা সেটা ওই মৌলের জন্যই বলতে পারি। আচ্ছা, আর্নিশা খানম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু কমেন্ট ধীরে ধীরে পড়বো, তোমরা
কোনো প্রবলেম থাকলে বা কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবো, আমরা বিষয়গুলো জানানোর চেষ্টা করবো ধীরে ধীরে। তো অ্যাটমিক স্ট্রাকচার মনে থাকবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা এর পরের স্লাইডটাতে যাবো। আমাদের প্রশ্ন শেষ করতে যতক্ষণ সময় লাগবে না ততটুকু সময় নেব। বলেছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারকে, এগুলো না অ্যাডমিশনে মাঝে মধ্যে আসছে, মানে যেগুলো ভাই কমন প্রশ্ন আমরা সবাই পারি। আমি খুব কমন প্রশ্ন নিয়ে কথা বলবো, কমন প্রশ্ন আছে, ধীরে ধীরে তোমরা দেখবা সামনে আমাদের খুব কমন প্রশ্নও আছে, আমরা সামনে সামনে এগুলো দেখব। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারককে গুড স্মিথ হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক। অ্যান্সার হচ্ছে এইটা। কিন্তু এর সাথে আমরা যদি বলি সমারফিল্ড, আমরা যদি বলি বোর, আমরা যদি বলি জিম্যান, এই ক্ষেত্রে জিম্যান আবিষ্কার করা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক। বোর আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথাবার্তা বলেছে। সামারফিল্ড যদি বলো, সামারফিল্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি শ্রোডিঞ্জারের পরবর্তী ফেজে বোর সামারফিল্ড মিলে অরবিটালের আকৃতিটাকে কিন্তু চেঞ্জ করেছিল। বোর সামারফিল্ড মডেলে উপবৃত্তাকার বলা হয়েছিল। এমন অবস্থায় আমাদের আসছে কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো বাকি তিনটার জন্য উত্তরগুলো মনে রাখবা। বোর প্রধান কোয়ান্টাম সংখ্যা, জিম্যান হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তোমরা এটা কিন্তু পড়েছো। এবং জিম্যান নিয়ে আমি একটা কথা বলে ফেলি, জিম্যান ইফেক্ট নামে একটা পোর্শন ছিল। হ্যাঁ, আমি এখানে একটু লিখে দিই এটা, জিম্যান ইফেক্ট। ভাই সব প্রশ্ন তো আর দেওয়া যায় না, ক্লাসের ভিতরে যেগুলো যেগুলো পড়বে সেগুলো আমি বলে দেবো। এই জিম্যান ইফেক্টটা কি সবার মনে আছে? যে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে আমার যে বর্ণালীতে চির দেখা যেত, বর্ণালী রেখায় চির পাওয়া যেত, এটাকে আমরা বলতাম কিন্তু জিম্যান ইফেক্ট। সবার মনে আছে কিনা দেখো, এগুলো সব স্লাইড আমরা রেখে দেবো, এটা তোমরা পেয়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে বর্ণালী রেখায় যে সূক্ষ্ম চির দেখা যায় তাকে আমরা বলতাম কিন্তু জিম্যান ইফেক্ট। এই জিম্যান ইফেক্টের আরেকটা কনসেপ্ট ছিল, সেটা স্টার্ক ইফেক্ট। স্টার্ক ইফেক্টকে আমরা বলতাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে যে বর্ণালী রেখায় চির পাওয়া যেত। ইলেকট্রিক ফিল্ডের এখানে কি থাকতো ভাই? একটা ইম্প্যাক্ট থাকতো। এটাকে আমরা বলতাম হচ্ছে স্টার্ক ইফেক্ট। তো একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মনে থাকবে? ভেরিফাই। এটা হচ্ছে এখানে ভাই এটার সাথে রিলেটেড না, কিন্তু আমি এর সাথে সাথে বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য আমি তুলে ধরছি। ওকে, ভেরিফাই। আমরা যদি পরের প্রশ্নে যাই, আচ্ছা এগুলো হচ্ছে একটু মানে আমাদের মানে মিক্স আপ করা প্রশ্ন। তোমরা এটা মনে করো না যে বইয়ের টপিক ধরে ধরে প্রশ্ন আগাচ্ছে, আসলে অধ্যায়ের টপিক ধরে ধরে প্রশ্ন হচ্ছে। বিভিন্ন ভার্সিটিতে আসছে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা এগুলো সিলেকশনে নিয়ে আসছি। খুবই ইজি একটা প্রশ্ন। বলেছে 4f অরবিটালের জন্য, এগুলো প্রশ্ন আসে ভাই। তো আমার অনেক ফার্স্ট ইয়ার স্টুডেন্টও দেখছি লাইভে আমার সাথে আছে অলরেডি। বিষয়টা হচ্ছে ভাই, তোমাদের আমি একটা কথা বলি যে তোমরা মনে করছো যে যারা ফার্স্ট ইয়ারে আছো তোমাদের আসলে অ্যাডমিশনের বিষয়গুলো মনে হয় ওই 3 মাস মধ্যেই দেখে ফেলবো অ্যাডমিশন শেষ করে। আসলে বিষয়টা এরকম না। দেখো এখানে যেগুলো প্রশ্ন আমরা পড়বো, যেগুলো অ্যাডমিশনে, এগুলো প্রত্যেকটা প্রশ্ন অ্যাডমিশনে এসেছে প্রিভিয়াসলি। তুমি খেয়াল করে দেখবা ভাই, বিশ্বাস করো আমার ক্লাস যখন চলবে, যদি যারা খেয়াল করে দেখতেছো ফার্স্ট ইয়ারের, দেখবা যে এর থেকে বেশি জিনিস তোমাদের খাতায় আমার দেওয়া আছে, অলরেডি ইনপুট দেওয়া আছে। কারণ ওই সময়টাই না সব কিছু জানার সময় ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা যারা আছে। যদিও ক্লাসগুলো আমি ডেডিকেট করেছি হচ্ছে আমার 25 ব্যাচের স্টুডেন্টরা, সবার জন্য মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসসি 25 ব্যাচ। তো তাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট, যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এই অংশগুলো। দেখো এই প্রশ্নটাও আসছে, তোমরা কোয়ান্টাম সংখ্যা মনে অলরেডি পড়েছো অনেকে, আমার ব্যাচের স্টুডেন্টরা তোমরা শেষ করেছো। বলছে হচ্ছে 4f অরবিটালের জন্য n+l এর মান কত, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখন এগুলো প্রশ্ন তোমরা সলভ করতে করতে ফার্স্ট ইয়ারে যারা আছো তারা সময় একটু কম নাও আর কি, বেশি নাও। প্রশ্ন দেখো, পড়ো, দেখো ভুল হচ্ছে কিনা। কিন্তু যারা অ্যাডমিশনে আসো না তারা দেখেই দাগাই দিতে হবে যে 7, মানে বেশি ভাবার সময় নাই তোমাদের, তোমরা দেখেই দাগাই দিবা। আমার যখন বলতেছে এখানে 4f, দ্যাট মিনস আমার এখানে n এর ভ্যালু হচ্ছে 4, আমার যেহেতু বলছে f, দ্যাট মিনস আমার l এর ভ্যালু হচ্ছে এখানে 3। তার মানে আমি যদি 4 + 3 করি আমার অ্যান্সার 7 ভাই। খুব সিম্পল বিষয়গুলো। এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসছে। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। তুমি এটাই মনে করো না যে সব প্রশ্ন এরকম হয়। ওকে, আচ্ছা সবাই মোটামুটি একটু জয়েন করছে। আনিশা দিলাম,
সাদিয়া জান্নাত, আসসালামু আলাইকুম ভাই, আপনি মনে হয় অসুস্থ? হ্যাঁ ভাইয়া, আসলেই আমি একটু অসুস্থ, মানে কয়দিন ধরে জ্বর, সর্দি, গলা ব্যথা। তার মধ্যেও তোমাদের ক্লাসের আমার স্কেজুয়াল মিস করবো না, আমাদের ক্লাস হতেই থাকবে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থতা প্রাপ্ত হই আর কি। ওকে, ঠিক আছে। অনেকেই মোটামুটি ক্লাস দেখছো। আচ্ছা, ক্লাসের বিষয়গুলো খুবই সিম্পল। ফার্স্ট ইয়ার পোলাপান তোমরা দ্বিধায় দেখতে পারো, তোমাদের যে টপিক পর্যন্ত হয়েছে সে পর্যন্তই ক্লাস। ওকে, এই হচ্ছে বিষয়। এর পরের প্রশ্ন। আচ্ছা, এগুলো না একটু মিক্স আপ করা প্রশ্ন, আবারও বলছি। প্রশ্ন হচ্ছে ত্বরান্বিত করা যায় না কোনটিকে? ত্বরান্বিত করা যায় না কোনটিকে মানে কোনটি, এই সহজ ভাষায় তুমি বলি, কোনটিকে বিকর্ষণ বা আকর্ষণ করা যায় না, মানে তুমি কোনো কিছুর দ্বারা কাউকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারবা না। এই জায়গায় অপশনগুলো একটু দেখবো আমরা। নিউট্রন, প্রোটন, আলফা পার্টিকেল অ্যান্ড বিটা পার্টিকেল অপশনে আছে। ভেরি ওকে। আমি যদি একটু নিউট্রন নিয়ে কথা বলতে চাই, নিউট্রন কিন্তু একটা চার্জলেস পার্টিকেল। নিউট্রনের কিন্তু কোনো চার্জ নাই, এটা কিন্তু চার্জলেস। আচ্ছা, আমি যদি প্রোটন নিয়ে কথা বলতে চাই, প্রোটন কিন্তু পজিটিভ। যদি আমি বলি একক পজিটিভ হচ্ছে আমার প্রোটন। আচ্ছা, আমি যদি আলফা পার্টিকেল নিয়ে কথা বলি, আলফা পার্টিকেল আমি বলবো হচ্ছে এটা পজিটিভ, কিন্তু এটা 2 একক পজিটিভ। আমি যদি বিটা পার্টিকেল নিয়ে কথা বলি, বিটা পার্টিকেল কিন্তু নেগেটিভ, 1 একক। ঘটনা হচ্ছে যাদের চার্জ আছে, ধরো তুমি প্রোটনকে নিয়ে কাজ করছো, প্রোটন পজিটিভ, তুমি কিন্তু এই পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ দ্বারা, তুমি কোনো ফিল্ড দ্বারা তুমি কিন্তু তাকে ত্বরান্বিত করতে পারবা, 100% পারবা। বিকর্ষিত হবে, আকর্ষিত হবে, সে পজিটিভ দ্বারা আকর্ষিত হবে, নেগেটিভ দ্বারা, পজিটিভ দ্বারা বিকর্ষিত হবে, নেগেটিভ দ্বারা আকর্ষিত হবে। আলফা পার্টিকেলও সেম অ্যাজ দ্যাট। বিটা পার্টিকেল সে পজিটিভ দ্বারা আকর্ষিত হবে, নেগেটিভ দ্বারা বিকর্ষিত হবে, মানে তারা কিন্তু আর কি ত্বরান্বিত হতে পারে। তো শুধুমাত্র এখানে ত্বরান্বিত হতে পারবে না কিন্তু ভাই, খেয়াল করো নিউট্রন, কারণ এটার কিন্তু কি নাই ভাই, চার্জ নাই। নিউট্রন হচ্ছে একটি চার্জলেস পার্টিকেল, তার মানে ত্বরান্বিত করা যায় না কাকে? নিউট্রনকে। এগুলো তোমরা যারা রেডিও অ্যাক্টিভিটি পড়েছো, তোমরা কিন্তু বিষয়গুলো কিন্তু জানো, রেডিও অ্যাক্টিভিটির মধ্যে বিষয়গুলো। ওকে, তাহলে পরে যাই আমরা। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, এটা যদিও চ্যাপ্টার 3 এর মধ্যে আমরা আলোচনা করি, 2 এও আছে, যেহেতু ইলেকট্রন বিন্যাস চ্যাপ্টার 2 এর অংশ। বলেছে একটি মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস 5s2 5p7 পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কি? এই প্রশ্নটা নেওয়ার পেছনে আমার একটা খুবই ভাইটাল একটা কারণ আছে। আমরা ইলেকট্রন বিন্যাসের এক ধরনের নিয়ম নিয়ে সবসময় কথা বলি। ইলেকট্রন বিন্যাসের পুরাতন একটা পদ্ধতি ছিল, একটা পুরাতন পদ্ধতি, মানে গ্রুপ পর্যায় নির্ণয়ের, আমি যদি বলি পুরাতন পদ্ধতি, পুরাতন পদ্ধতি। আধুনিক পদ্ধতি তো আধুনিক পদ্ধতি। পুরাতন পদ্ধতিতে আমাদের মৌলসমূহ অবস্থান করতে হচ্ছে 2টা উপগ্রুপে। মানে পুরাতন পদ্ধতিতে আমাদের কি ছিল ভাই বলতো? আমাদের পুরাতন পদ্ধতিতে ছিল উপগ্রুপ। উপগ্রুপ ছিল এ অ্যান্ড বি, এবং এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গ্রুপে 8টা করে ডিভিশন ছিল, 8টা করে ডিভিশন। মোট তো 18টা গ্রুপ, 8টা করে ডিভিশন। এর মধ্যে নিষ্ক্রিয় গ্যাসকে রাখা হতো 0 গ্রুপে। ইনার্ট গ্যাস যেটা থাকতো, ইনার্ট গ্যাসকে আমরা বলতাম 0 গ্রুপের সদস্য। 0 আমরা ওকে 0 বলতাম, 0 গ্রুপের সদস্য নিষ্ক্রিয় গ্যাস। তো আমরা এই মৌলটার জন্য তুমি যে অপশনগুলো খুঁজছো, তুমি অপশনগুলো কিন্তু পাচ্ছ না। 5s2 5p7 তোমরা যেটা করতা, SO_P এর ইলেকট্রন সংখ্যাটা যোগ করে ওর সাথে আবার 10 যোগ করতা, তাই কি না? এটাই তো নিয়ম ছিল, তাই কি না? তোমরা এখানে 2 যোগ 5 করতা, করে যেহেতু S আর P আছে, তুমি বলতে ভাই এর সাথে আরো 10 যোগ হবে, আমার আলটিমেট অ্যান্সার 17 গ্রুপ। তুমি একটু তাকায় দেখো তো ভাই, এখানে কোথাও কি 17 গ্রুপ অপশনে আছে? এখানে একটা জায়গায় তো 17 গ্রুপ না। দেখো এটা কি রোমান লেখা, 6A 6B 7A 7B। আসলে 7B আর কি গ্রুপ নাই ভাই, এটা নিয়ে বলার কিছু নাই, এটা উত্তর রং। তো আমি যেটা বলছিলাম, এ গ্রুপ আর বি গ্রুপ, এই উপগ্রুপ 2টা। এখানে আমি যদি বলি এ উপগ্রুপ, আমি যদি এ উপগ্রুপ নিয়ে কথা বলি, তাহলে আমরা বলতে হতো যে এস ও S প্লাস পি এর ইলেকট্রনগুলো কিন্তু এ উপগ্রুপের সদস্য। এস ও S প্লাস পি, মানে এখানে কোনো 10 যোগের নিয়ম নাই। এই পদ্ধতিতে 10 যোগ করার কোনো নিয়ম নাই। ক্লিয়ার? এটা যেন মনে থাকে, 10 কোনোভাবে এখানে যোগ করা হয় না, 10 বাদ হিসাব করতে হয়, যেটা ইলেকট্রন সংখ্যা ওইটাই। তার মানে কোনো জায়গায় যদি S প্লাস পি থাকে,
এস প্লাস পি থাকে, ওই এস প্লাস পির ইলেকট্রন সংখ্যার যোগফল ওইটাই হচ্ছে এই উপগ্রুপের সদস্য। ধরো কোথাও আছে S2P5, দ্যাট মিনস এখানে 2 যোগ 5 তার মানে 7 না, 7 না, এই 7টাই হচ্ছে ধরো তোমার, এই 7টাই হচ্ছে তোমার এ, কারণ এস আর পি আছে, এস আর পি থাকলে এ হবে, ঠিক আছে, আর শুধু এস থাকলেও কি হবে ভাই, এ হবে। আমি কি বিষয়টা ধরাইতে পারছি ভাই? মানে ইলেকট্রন বিন্যাসে যেটা থাকবে ওইটা নিজেই গ্রুপ নাম্বার, এখানে কোনো 10 যোগের কোনো হিসাব নাই। এই পুরাতন পদ্ধতিতে 10 যোগ করতে হয় না, 10 যোগ করতে হয় না, এটা যেন মাথায় থাকে, এটাই পুরাতন পদ্ধতির নিয়ম। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে 5:5:7 মানে 17 গ্রুপ, 17 না অ্যাকচুয়ালি 7A, এটাকে তোমার বলতে হবে কিভাবে বলো তো, 7A। আচ্ছা, বি উপগ্রুপ কখন আসবে? বি উপগ্রুপ আসবে যখন তুমি ডি অরবিটাল নিয়ে চলে আসবা। বি উপগ্রুপ তখনই আসবে যখন তোমার ওখানে ডি অরবিটালের উপস্থিত থাকে, মানে অবস্থান্তর মৌলসমূহ, ডি ব্লক মৌলসমূহ আমরা বি উপগ্রুপের আন্ডারে ফেলি। বিষয়টা কি বোঝা গেছে? ডি অরবিটাল যখন তোমার চলে আসবে প্রথম ক্ষেত্রে, যেমন আমরা যদি বলি হচ্ছে আয়রনের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে, জিঙ্কের ক্ষেত্রে, এখানে আবার একটা মানে কনসেপ্ট আছে যে 8 গ্রুপে 3টাই থাকে, 8, 9, 10 3টাই থাকে হচ্ছে বি গ্রুপের মধ্যে, মানে ডি প্লাস এস এর যোগফল, মানে ডি প্লাস এস যখন তুমি নিবা ওটাকে তুমি বলবো ডি প্লাস এস বি, এটা হচ্ছে তোমার বি উপগ্রুপের কনসেপ্ট। ডি প্লাস এস এর সাথে তোমার কি থাকবে ভাই, বি থাকবে। ক্লিয়ার? এবং মজার একটা ঘটনা একটু শেয়ার করে দিই, ডি প্লাস এস সমান যদি 11 হয় তাহলে তুমি বলবো হচ্ছে এটা 1B, ডি প্লাস এস সমান যদি 12 হয় তাহলে তুমি তখন বলবো হচ্ছে তাকে 2B। এই হচ্ছে হিসাব। মানে বিশেষ করে এটা আমরা বলি হচ্ছে কপারের ক্ষেত্রে, জিঙ্কের ক্ষেত্রে, যে ওরা তখন কিন্তু 1B আর 2B এর সদস্য। ক্লিয়ার? আর তার আগে সবগুলোই হচ্ছে 8, 8, 9, 10 তিনটার ক্ষেত্রে হচ্ছে 8। যদি ডি প্লাস এর সমান 8 হয়, 9 হয়, 10 হয়, এই সবগুলোই হচ্ছে কি 8 গ্রুপের সদস্য। 8B, নিঃস্ব গ্যাস কিন্তু 8 না, নিঃস্ব গ্যাস কিন্তু 0 গ্রুপের সদস্য, আমি এখানে বলে দিয়েছি নিঃস্ব গ্যাস কিন্তু 0 গ্রুপের সদস্য। তো এতগুলো মৌলকে একটা গ্রুপে রাখা হয়েছে বিধায় এই নিয়মটা না পরবর্তীতে বেশি আর টেকে নাই, কিন্তু এখন অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ওকে, তো আমরা এর পরের স্লাইডটা একটু দেখি এরপরে। আচ্ছা, ওকে, বলেছে নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। আচ্ছা, ঘটনাটা হচ্ছে এই ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস, সালফার তুমি যাই বলো না কেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, 100% প্রযোজ্য, কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ কি জানো? ক্রোমিয়ামের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আগে 4s2 হয়েছিল, 3d4 ছিল। এই তো হিসাব। তো আলটিমেটলি এই জায়গার কিন্তু ইলেকট্রন স্টেবিলিটির জন্য পরবর্তীতে কি হয়েছিল ভাই, এটা তো পরবর্তীতে গ্র্যান্টেড না, এটা তো ঠিক না। আর্গন 3d5 4s1, এই জায়গায় এস এর ইলেকট্রন দিতে গিয়েছে কিনা স্টেবিলিটির জন্য, তার মানে এখানে কিন্তু হুন্ডের নিয়মটা কিন্তু প্রযোজ্যতা পায় নাই। আগে ওইটা ফিল আপ হয়েছিল, তারপর এখানে আসছে, কিন্তু উচিত ছিল কি ওইখানে আর কি আসা আগে। ঘটনাটা কি ধরা যাচ্ছে? ওইখানে এগুলো কোনো জায়গায় কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। এই জন্যই আমরা বলবো এখানে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। তো আমরা যদি একটু বলি এইখানে এর অবস্থানটা কি আগের কোশ্চেনের সাপেক্ষে, তুমি দেখো ডি প্লাস এস আছে না ভাই, তার মানে এখানে ডি প্লাস এস সমান দেখো 5 যোগ 1 মানে কিন্তু 6। বি থাকলে কি উপগ্রুপ হয় ভাই বলো তো? বি, মানে 6B, এভাবেও লেখা হয়, কিন্তু এইটা হচ্ছে মোর অ্যাকুরেট, রোমান সংখ্যা দিয়ে কিন্তু লেখা হতো। তার মানে ক্রোমিয়ামের আমি যদি বলি গ্রুপ আর পর্যায়ে কোন জায়গায় যাবে, 6B এর মধ্যে যাবে। মাথায় ঢুকছে কি বিষয়গুলো? ভেরি ফাইন। আমরা এর পরের প্রশ্নটাতে একটু যাবো এবার। বলেছে আবার ক্রোমিয়াম কোন মৌলটিতে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন আছে? ভাই এটা খুব সিম্পলি বোঝা যাচ্ছে দেখে, যে অক্সিজেন, নাইট্রোজেনে কিন্তু 3টা আছে, কিন্তু আমরা অযুগ্ম ইলেকট্রন আমি অপশনগুলো দেখে একটু জাজ করতে পারছি। কপারের ক্ষেত্রে দেখো 3d10 4s1, মানে সবগুলো পুরনো 4s1। অক্সিজেনের ক্ষেত্রে কি 2p4, ওখানেও কিন্তু একটা আছে, দুটো আছে। নাইট্রোজেনে 3টা আছে, কিন্তু ক্রোমিয়াম আমরা এখনই দেখলাম ক্রোমিয়ামের লাস্ট ইলেকট্রন বিন্যাস কি ভাই বলো তো? 3d5 4s1। আলটিমেটলি দেখো এটাও অযুগ্ম, তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা মোটে এই জায়গায়? অযুগ্ম হচ্ছে 6টা। তোমাদের প্র্যাকটিসের লেভেল এমন জায়গায় নিয়ে যেতে হবে
যে এইখানে হচ্ছে আমার 2টা, এইখানে 3টা, এখানে 6টা, এখানে 1টা। প্র্যাকটিসের লেভেল এমন জায়গায় যেতে হবে যে তুমি এগুলো দেখে বুঝে যেতে হবে তোমার যে কোথায় কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে। বিষয়টা বোঝা গেছে? আমরা কিন্তু ক্রোমিয়াম নিয়ে প্রায় 3টা প্রশ্ন সলভ করলাম। দেখো এখান থেকে শুরু করেছি ক্রোমিয়াম নিয়ে কাজ, মানে সরি ক্রোমিয়াম নেন আর কি, মানে নিয়ে তারপর আমরা গেলাম হচ্ছে ক্রোমিয়াম পাইলাম আবার ক্রোমিয়ামের ক্ষেত্রে। ওকে, বোঝা গেছে, গুড। হেবি সুন্দর একটা প্রশ্ন। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস যদি প্রশ্ন আসে ভাই এটাই পাবা ইনশাল্লাহ, যদি প্রশ্ন আসে তুমি এটাই পাবা। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস, বহুত বড় একটি ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, মৌলটাও এত বোঝার আমার কোনো দরকার নাই এই জায়গাতে। কিন্তু আমরা একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি যে এফ অরবিটাল ইলেকট্রন ঢুকছে, এফ, এই দেখো এফ। যখন এফ ইলেকট্রন ঢুকবে মানে বিষয়টা কিছুটা এরকম থাকে, এফ এ যখন ইলেকট্রন ঢুকবে এফ এর ইলেকট্রন সংখ্যাটা আমার এখানে গ্রুপ সংখ্যা হবে। এবং তুমি পর্যায় কাকে বলবো ভাই? পর্যায় হচ্ছে সর্বোচ্চ শেল, পর্যায় হচ্ছে আমার সর্বোচ্চ শেল, মানে 6 হচ্ছে আমার পর্যায়। দেখো F3 আছে না, আর আমার এখানে লাস্টে কি আছে 6s2। বিষয়টা এরকমই হয় যে 6 এর মানে আউটার মোস্ট শেল থেকে 1 কম হয় হচ্ছে আমার sp এর, তার থেকে 2 কম হয় হচ্ছে আমার কি বলতো f এর ক্ষেত্রে, মানে কনসেপ্ট কিছু এরকম থাকে। n-2f n-1 এখানে আমার আর কি ডি যদি প্রবেশ করে তারপর হচ্ছে আমার ns, ঘটনাটা এরকম, কারণ এখানে 4 হবে এটা বোঝাই যাচ্ছে। তো এই ক্ষেত্রে এফ এর মৌলগুলো যেহেতু আমার ল্যান্থেনাইটস অ্যাক্টিনাইটসে ঢুকে যায়, একটা গ্রুপের মধ্যেই থাকে, তো এই সবগুলো 4f এর গুলো কিন্তু ওই গ্রুপ বরাবর কিন্তু প্রবেশ করতে থাকে 3 এর মধ্যে। ক্লিয়ার কি বিষয়টা? ভেরি ওকে। 4f এর গুলো ষষ্ঠ পর্যায়ে তৃতীয় গ্রুপ হচ্ছে আমার এখানে এক্সাক্ট অ্যান্সার। এরপরে আচ্ছা একটু দেখি এরপরে আর কিছু কি ছিল না। এরপরে হচ্ছে আমার 13 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা একটু দেখি কোনো কি কমেন্ট আবার এক্সট্রা আছে কিনা। মোটামুটি অনেক দূরে আমরা একটু আগে ফেলেছি আমাদের ক্লাসের। মেরুনের সাথে হ্যাঁ আচ্ছা আমি না ফ্রেন্ড আখি, আচ্ছা আখি ভাই সেকেন্ডের রেস্টুরেন্ট নিয়ে বলেন কিছু। আমি এইচএস 26। আচ্ছা তোমরা ভাই দুই দিকে ঝুলতেছো এখন, তোমাদের ফার্স্ট ইয়ার রিভিশন দিতে হচ্ছে, সেকেন্ড ইয়ারের পড়া নতুনভাবে দেখতে হচ্ছে, আবার অ্যাডমিশনের জন্য আগাম প্রিপারেশন নিতে হচ্ছে। আখি আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট, খুবই ভালো একজন স্টুডেন্টও, রেগুলার স্টুডেন্ট, ভালো বলবো না, সবাই ভালো, রেগুলার আর ইরেগুলার, যারা 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 রেগুলার তারা সবাই ভালো, এটা আর কি, এর বাইরে কিছু না। ওকে, তো ঘটনাটা হচ্ছে 26-এর কাজ অনেক বেশি, সর্বোচ্চ কাজ হচ্ছে 26 ব্যাচের। ফার্স্ট ইয়ার কেন বললাম, ওরা এখন এগুলো দেখছে নতুন, ওদের সামনে কি আছে তারা জানে না, তার সামনের গন্তব্য আমরা চেনাচ্ছি ধীরে ধীরে। তাদের এখন যতটুকু পড়া সেটা কিন্তু পড়ে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। আখি তোদের ওই সময়টা চলে গেছে বলতে তোরা ফার্স্ট ইয়ার যখন ছিলি তোদের ওই পড়াগুলো কিন্তু এভাবেই পড়তে হতো, সেকেন্ড ইয়ার না আমরা খুব কথা বলতামই না। এখন যে দায়িত্বটা পড়েছে তোদের উপর, ফার্স্ট ইয়ার সম্পূর্ণ শেষ, তার মানে তোরা কিন্তু আর ফার্স্ট ইয়ারের পড়া প্রিভিয়াসলি আর ব্যাক পাওয়ার কিছু নাই, যা জিনিস জানার ছিল জেনে গেছিস। এখন ওই পড়াটা রিভিশন দিতে হবে নিজ উদ্যোগে। আমি আমার দিক থেকে হেল্প অবশ্যই করবো, নিজ উদ্যোগে একটু রিভিশন দিতে হবে ফার্স্ট ইয়ারের পড়াগুলো। তাকে যেমন অর্গানিকের ক্লাস নিলাম তোদের জন্যই, তো সামনে তোদের কিনা অনেক কাজ থাকবে আমার, কিন্তু আমি বলতেছি নিজ থেকে কি করবি, তো এই হচ্ছে বিষয়। আর আগামী যে ফার্স্ট ইয়ারের পড়াগুলো পড়েছে ওর সাথে অ্যাডমিশনের রিলেশনটা কি, আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এইগুলো ফাইন্ড আউট করতে হবে এখন। তারপর হচ্ছে অ্যাডমিশনের জন্য, এই জন্য তোদের নিজের কাজ বেশি এখন, আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ আমাদের একটু পর থেকে শুরু হবে, কিন্তু 25 ব্যাচ একদম শেষ পর্যায়ে, আর 27 তো শুরু। ওদের একটু আমাদের সামনের বিষয়গুলো একটু জানাতে হবে, যে ওরা যেগুলো পড়ে ওগুলো আসলে কমন আসে কিনা। তোরা তো বুঝেই গেছিস যেগুলো যারা পড়ছে সেগুলো আসলে আসে, সিম্পল। আর 27 পড়ছে অত আশঙ্কার মধ্যে আছে, যা পড়ছে তা আসলে ঠিক কিনা, এগুলো সব প্রশ্ন আসছে। এই তো বলেছে, আর এই যদি রিডবার্গ ধ্রুবক হয়, হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এত হট টপিকে প্রশ্নটার একটা, এটা খুবই একটা মানে নিশ্চিত আসা প্রশ্নের মতো একটা প্রশ্ন থাকেই এখান থেকে। আমি বলেছিলাম এটা বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, আমি জন্য এতগুলো ভার্সিটির নাম আর উল্লেখ করি নাই, সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। আমরা যখন বামার সিরিজ বলবো, দেখ তোদের মনে আছে কিনা, বামার সিরিজ যখন বলবো দ্যাট মিনস আমার বামার যখন আমরা বলবো তখন আমার n1 এর মান, বামার যখন আমরা বলবো তখন আমার n1 এর মান কিন্তু ভাই 2,
এটা তো নিশ্চিত তোরা। লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিস, 1 2 3 4 5 6 এভাবেই যাবে। ভেরি ওকে। এখন এর সাপেক্ষে N2 গুলো বের করার অনেকগুলো সিস্টেম কিন্তু আমরা শিখাই দিয়েছিলাম, যে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, nth লাইন, ল্যামডা ম্যাক্স, ল্যামডা মিনিমাম, আমরা অনেক কিছু বলে দিয়েছিলাম। আমরা একটা প্রশ্ন নিছি ঠিক আছে, বাট এর সাপেক্ষে অনেকগুলো কথা বলবো আমরা। তো বামার সিরিজের যখন বলবে দ্বিতীয় লাইন, বাবা একটু খেয়াল করবি, আমি যদি বলি এ হচ্ছে আমার কিছু লাইন, ধর এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লাইন বা গ্রাউন্ড লেভেল, অর্থাৎ এখানে বলবো হচ্ছে আমার এন এর মান 1 2 3 4। তোরা সবাই এটা জানিস যে 2 এ যখন ইলেকট্রন নামবে তাহলে সেটা হবে কি সিরিজ বলতো? বামার সিরিজ। যখন 2 এ নামবে ইলেকট্রন তখন হবে বামার সিরিজ। এখন বামার সিরিজের দ্বিতীয় লাইন, তার মানে কি N2 এর মান কি 2, N2 এর মান 2 হলে তো 2 থেকে 2 এ নামলে কি বিকিরণ পাবো আমি? আর ইলেকট্রন থেকে বিকিরণ পাবো না। বামারের দ্বিতীয় লাইনটা হচ্ছে খুবই সিম্পল হিসাব, যে বামার সিরিজ যদি এইটা হয় তাহলে এইটা হচ্ছে বামার সিরিজের প্রথম লাইন, এই দেখ এইটা হচ্ছে বামার সিরিজের দ্বিতীয় লাইন। আমাদের সকল হিসাব নিকাশ কই থেকে হয় মনে আছে? আমাদের সব হিসাব করতে হয় কিন্তু গ্রাউন্ড থেকে। দেখ এটা 2 কিন্তু এই গ্রাউন্ড থেকেই। বামার সিরিজের দ্বিতীয় লাইন যেটা, বামার সিরিজের দ্বিতীয় লাইন যদি আমি গ্রাউন্ড থেকে যাই, বামার সিরিজের দ্বিতীয় লাইনটা কিন্তু দেখ 4 হচ্ছে, তাই কিনা? হচ্ছে না? নামে 2 থাকলেও কিন্তু হবে না। বামারের সাপেক্ষে দ্বিতীয় লাইন কিন্তু আর 2 না, ওটা কিন্তু 4 গ্রাউন্ডের সাপেক্ষে। তার মানে N1 হচ্ছে আমার 2, N2 হচ্ছে আমার এখানে 4। এটা কি বোঝা গেছে? তোরা সবাই মনে রাখবি সিরিজের ক্ষেত্রে N2 সমান হবে হচ্ছে N1 প্লাস লাইন, এটা হচ্ছে একটা শর্টকাট। N2 সমান হবে N1 প্লাস লাইন। তো এমন যদি হয় তাহলে আমার রিডবার্গ ইকুয়েশন আমরা যদি বলতাম 1 বাই ল্যামডা সমান RH ইন্টু জেড স্কোয়ার 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, এটা তোরা সবাই জানিস। এখন একটা খুবই ভাইটাল পোরশন হচ্ছে জেড এর মান। জেডকে আমরা কি বলতাম ভাই বলতো? জেডকে আমরা বলতাম হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার যেহেতু আমার এখানে বলেছে হাইড্রোজেন বর্ণালী, দ্যাট মিনস আমার কোনো ঝামেলা ছাড়াই জেড এর মান কিন্তু 1। তা আমি যদি এখন বাকি হিসাবটা এখানে একটু কন্টিনিউ করি, 1 বাই ল্যামডা সমান RH, N1 এর মান তো 2 না, N1 2 না, আর N2 4 না, তার মানে লিখবো হচ্ছে 4 মাইনাস 16। এই তো, তার মানে 1 বাই ল্যামডা সমান আমার এখানে হবে হচ্ছে 16 যদি ধরি আমি, তাহলে আমার এখানে হবে হচ্ছে 4 মাইনাস 1। ওকে, 4 মাইনাস 1, তারপরে 3 বাই 16, 3 বাই 16। যদি আমি এটাকে একটু উল্টায় দিই, আচ্ছা সরি এখানে আর এইচ ছিল, আর এইচ আমরা এখানে উপরে গুণ আকারে লিখলাম, তাহলে যদি আমি উল্টায় দিই তার মানে বিষয়টা হবে কি 16 বাই 3 আর এইচ কিনা, ল্যামডার মান 16 বাই 3 আর এইচ। দেখ অপশনে কিন্তু এটা আছে 16 বাই 3 আর এইচ। আমার কিন্তু এটা ইজিলি আমি অপশনে কিন্তু এটা পেয়েছি। আমি যদি বলি এটার অ্যান্সার কি লিখবো, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে এখানে 16 বাই 3 আর এইচ। এই সাপেক্ষে আর কি আমরা ক্যালকুলেশন করলাম লসাগু, এটা কিন্তু এত কিছু আমি দেখাই দিচ্ছি এখানে, কিন্তু এটা কিন্তু করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন, অত সময় তোর ক্যালকুলেটর থাকবে না তোর কাছে। ক্লিয়ার? এই হচ্ছে আমার রিডবার্গের ক্ষেত্রে প্রবলেমের সলভটা, মনে থাকবে? তাহলে N2 সমান N1 প্লাস লাইন সংখ্যা আমি ইকুয়েশনে বসাবো রিডবার্গে, আমি আমার ভ্যালুটা বের করে ফেলবো। এটা ফার্স্টের পোলাপানো তোরা পারিস, সবাই পারিস, অ্যাডমিশনের গুলো একদম এত ডিটেলস না, ফার্স্ট করার চেষ্টা করবি, একটু সরাসরি ইকুয়েশনে বসে মাইন্ড ক্যালকুলেশন করে নিবি, উত্তর মিলে যাবে। ওকে, ভেরি ওকে। আমরা একটু পরের প্রশ্নে যাই। বলেছে এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ের কোন মৌলের ভূমিকা রয়েছে? সুন্দর কোশ্চেন। অ্যান্সারটা সরাসরি মনে রাখবে, হাইড্রোজেন। এমআরআই মূলত এনএমআর অ্যাক্টিভ মলিকিউলগুলোর নিয়ে কাজ করে। এনএমআর অ্যাক্টিভ মলিকিউল, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এনএমআর কাজ করে হচ্ছে যেগুলো সিঙ্গেল স্পিন ইলেকট্রনগুলো থাকে, ওরা কিন্তু চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এক ধরনের মানে অনুরণন দেখাইতে পারে, রেজোনেন্স শো করে আর কি। ওই রেজোনেন্সের সাপেক্ষে আমরা আসলে বলতে পারি আমাদের এই মৌলটার অবস্থান এখানে কি পরিমাণে আছে। আমাদের মানব শরীরের কিন্তু অ্যারাউন্ড 80 to 70 to 80%, আমি যদি বলি 70% কিন্তু ওয়াটার দ্বারা গঠিত। আরও যদি ক্লিয়ার ফলে আমাদের একটা সেল কোষ আর কি, ম্যাক্সিমাম বলতে অ্যারাউন্ড 70% কিন্তু একটা
কোষের 70% বলতে অ্যারাউন্ড, আমি বলি 80% অ্যারাউন্ড কিন্তু আমার ওয়াটার। আমাদের সেল এক একটা কোষের, তো যখন আমার শরীরে এমআরআই করা হয় সিটি স্ক্যানিং এর জন্য, এনএমআর যখন অ্যাক্টিভেট করা হয়, তখন আমাদের যে সেলটা ড্যামেজড কোনো সেল, ওই ড্যামেজ সেলে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের লাস্টে 1s1 আছে না, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন থেকে সিঙ্গেল স্পিন, এর জন্য এর ম্যাগনেটিজের এর প্রতি আর কি ম্যাগনেটিক রেজোনেন্সের প্রতি সংবেদনশীলতা বেশি। তো ওই হাইড্রোজেনের সাপেক্ষে পানির পরিমাণটা অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, যে এই পরিমাণ থাকলে আমাদের কোষটা সুস্থ সবল আছে, এর চেয়ে কম বেশি হলে কোনোভাবে আক্রান্ত, বিভিন্ন অসুখ তারা, তো সেলটা ড্যামেজ হয়ে গেছে, এই সাপেক্ষে বোঝা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বোর্ডেও আসে, অ্যাডমিশনেও আসে, যে হাইড্রোজেন বা যেগুলো সিঙ্গেল স্পিন ইলেকট্রনগুলো থাকে, এরা হচ্ছে আমার এনএমআর সক্রিয় পরমাণু, এরা আমাকে এমআরআই স্ক্যানিং এর জন্য বেশি ভূমিকা রাখতে পারে। তার মানে সিঙ্গেল স্পিন ইলেকট্রনগুলো যারা আসলে, আমি একটু ক্লিয়ার করে দেখেন, যে সিঙ্গেল স্পিন ইলেকট্রন থাকতে হবে যারা অ্যাকচুয়ালি এনএমআর অ্যাক্টিভ মলিকিউল। তার মানে হাইড্রোজেন এখানে সিঙ্গেল স্পিন ইলেকট্রন আছে একটাই, ওইটা কিন্তু মোর অ্যাক্টিভ বাকিগুলোর চেয়ে। ক্লিয়ার? ভেরি ওকে। তাহলে এরপরের প্রশ্নটাতে আমরা একটু দেখি যে কি লেখা আছে। বাবা, কোন আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম? প্রশ্নটা খুবই সুন্দর। এই প্রশ্নটা বহুলবার আসছে, এই প্রশ্নটা এর আগে অনেকবার আসছে। এখন ঘটনাটা যেটা দাঁড়াইছে যে এটা আসলে আমরা ফাইন্ড আউট করবো কি করে। আমি একটা ক্রম বলে দিচ্ছি, দেখ মনে আছে কিনা। বেনি আ স হ ক লা, এটা মনে আছে তোদের, এটা আমি জানি। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। খুবই সিম্পল বিষয় যে এই যে আমরা এই ক্রমটা মনে রাখছি, এর সাথে সাথে আরো একটা টার্ম মনে রাখতে হবে বাবা তোদের। এখানে উপর থেকে যদি আমরা নিচে নামি, তাহলে আমার ল্যামডার মানটা বাড়ে, ল্যামডা বাড়ে। তাই কিনা রে? কারণ আমার বেগুনির তরঙ্গদৈর্ঘ্যের পরিসর হচ্ছে ধর 380 থেকে 424, আর এইদিকে হচ্ছে লালের পরিসরটা আমি যদি বলি 647 থেকে 780। বেড়ে গেছে না? এখানে যা ছিল এখানে এসে বেড়ে গেছে না? বেড়ে গেছে। ল্যামডা যদি বাড়ে, দুটো প্রশ্ন, একাধিক প্রশ্ন হয় এই জায়গাতে। ল্যামডা যদি বাড়ে ভাই, তাহলে শক্তি কি হবে রে? শক্তি কি ল্যামডা বাড়লে? এই কোশ্চেনটা মনে আছে নাকি গেছে? যদি আমাদের ল্যামডা বাড়ে, আমি যদি এখানে একটু আসি, যদি আমাদের ঘটনাটা এরকম হয়, আমি যদি একটু আসি, দেখ ই সমান মনে আছে এইচসি বাই ল্যামডা। আচ্ছা, যদি আমাদের ল্যামডা বাড়ে তাহলে এনার্জি কি হবে বলতো? হ্রাস পাবে না? 100% হ্রাস পাবে। তার মানে এই বরাবর ল্যামডা বাড়ছে, আবার এনার্জি তো কমছে, তাই কি না? এনার্জি কমছে। গুড। এটা একটা প্রশ্ন আসে আমাদের এখানে। এক্সাক্ট যে পয়েন্ট থেকে প্রশ্ন করেছে সেটা হচ্ছে মেইন সূত্রটা। মেইন সূত্রটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু কিন্তু এইচ নিউ। এইচ নিউ মনে থাকবে। ই সমান যদি এইচ নিউ হয়, দেখ কম্পাঙ্ক হচ্ছে আমার, এই কম্পাঙ্কই তো নিউ, মানে আমার নিউ এর সাথে অ্যাকচুয়ালি আমার ই এর সম্পর্কটা লাগবে। মানে নিউ আর ই এর সম্পর্ক কিন্তু পরস্পরের সমানুপাতিক। যেহেতু এটা বাড়লে এটা কমছে, আমার ই কমছে, মানে আমার নিউ কি হচ্ছে বলতো? কমছে। বুঝছিস নাকি বুঝছিস না? ই কমছে মানে নিউ কমছে। ক্লিয়ার? ই যদি কমে তার মানে ওই জায়গায় আমার নিউ কি হবে বলতো? কমছে বা কমবে। ই কমছে মানে নিউ কমবে। তাহলে আমার ই যদি সব থেকে কম হয়, লালের ই সব থেকে কম, মানে লালের নিউ ও সব থেকে কম, কম্পাঙ্ক সব থেকে কম। আমি একটু স্লো বলছি, স্লো পেসে, বাট বিষয়গুলো খুবই ফাস্ট মাথার মধ্যে ক্যালকুলেশন করতে হবে, খুবই ফাস্ট। লালের তরঙ্গদৈর্ঘ্য কম, শক্তি কি, সরি তরঙ্গদৈর্ঘ্য বেশি, লালের তরঙ্গদৈর্ঘ্য বেশি, শক্তি কম, মানে কম্পাঙ্ক কি হবে? কম হবে। ক্লিয়ার? তার মানে আমার এর উত্তর হবে হচ্ছে লাল। এই যে কোনোটা আসতে পারে এর মধ্যে, আমি আবারও বলছি, এর মধ্যে যে কোনোটা আসতে পারে। এর পরেরটা দেখি একটু আমরা। বাবা, একই জায়গার প্রশ্ন, এখানে একটু মিলল আমাদের। নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? আমি কতগুলো ক্রম এখানে লিখে দেব এখন। এই ক্রমটা মনে রাখবে, এর সাপেক্ষে কাজে আসবে। হ্যাঁ, প্রথমে লিখবি হচ্ছে কসমিক রে, তারপর লিখবি হচ্ছে গামা রে,
তারপর লিখবে হচ্ছে এক্স রে, তারপর লিখবে হচ্ছে ইউভি রে, তারপর লিখবে হচ্ছে ভিজিবল রে, তারপর লিখবে হচ্ছে আইআর রে, ইনফ্রারেড, তারপর লিখবে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর লিখবে হচ্ছে রেডিও ওয়েভ। এটা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবে, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবে, খুবই ভাইটাল একটা জায়গা। আমাদের এই সবগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের টাইপ, সবগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের টাইপ। কসমিক মানে মহাজাগতিক, গামা, এক্স, ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। হ্যাঁ, এই যত নিচে নামতেছে ওপর থেকে নিচে, আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলছি এই ক্ষেত্রে আমার ল্যামডা বাড়ছে, ল্যামডা বাড়ছে, এই ক্রমে মনে রাখবে ল্যামডা বাড়ছে। তার মানে কসমিক থেকে গামা, এক্স, ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রো, রেডিও, এই কটার মধ্যে এর বাইরে প্রশ্ন আসবে না। এটা যারা লেকচার পড়বি, ভিডিও দেখবি, এটা একটু যাদের জানা না একটু নোট করে রাখিস বাবারে, এটা একটু নোট করে রাখিস, খুবই ইম্পর্টেন্ট জায়গা। তো আমার এখানে কি কি বলা আছে, আমার এখানে কি কি বলা আছে একটু আমরা এটা দেখি। আমার বলা আছে এক্স রে, গুড, আমি একটু দাগ দিই, আমার এক্স রে বলা আছে। আমার বলা আছে ইউভি, গুড। আমার বলা আছে গামা, বলা আছে ভালো, খুব ভালো। আমার বলা হচ্ছে ইনফ্রারেড। তাহলে সব থেকে কম কার রে? এখানেই খুব সুন্দর সিরিয়াল আছে, গামার সব থেকে কম না, ওপর থেকে নিচে তাহলে আমরা বাড়ছে, তাহলে আমার গামার সব থেকে কম কিনা, এই গামার উপর তো কেউ না, তার আমার অ্যান্সার কি রে? গামা রে। শুধু এটা আসতে পারে, এখান থেকে অনেক প্রশ্নই আসতে পারে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। আশা করি তোরা বিষয়টা একটু হলেও ধরতে পেরেছিস। এটা কিন্তু অ্যাডমিশনের সময় এখন যারা দেখিস নি আগে, তাদের জন্য কিন্তু একটু দুঃখের বিষয়, এটা দেখে রাখতে হবে। হ্যাঁ, এটা একটু দেখিস। ভেরি ফাইন। তো ঘটনাটা এই পর্যন্তই রাখি, এই প্রশ্নের সাপেক্ষে এগুলো একটু এক্সট্রা ইনফরমেশন রাখিস এর সাথে সাথে। ওকে, হ্যাঁ, এই তোর উত্তর নিজেরা দিবি, এর উত্তর আমি আর করেই দিব না। কোন ইলেকট্রনটি স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের ফোর্থ লাইনের সৃষ্টি হয়? এখানে একটা প্রশ্নটা ভালো, N1 N2 ক্লিয়ার করেনি, বাট বলেছে কই থেকে কই যাবে ইলেকট্রনটা। আমি একটু আগেও বলেছি বামার সিরিজের ফোর্থ লাইন, একটু দেখ তো এটা তোরা উত্তর করতে পারিস কিনা যারা ক্লাস করতেছিস। আমি একটু কমেন্টগুলো একটু দেখে নিই, কমন প্রশ্ন যেহেতু আমাদের, আমি একটু কমেন্টগুলো একটু দেখতে হবে, কই গেল। আচ্ছা, নাসিম ভাই ম্যাথ, আমাদের খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব নাসিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসিম ভাই, ভালো আছেন আপনি? অনেকদিন পর আপনার কমেন্ট দেখলাম ভাই। মেহরুন নেসা, কি অবস্থা মেহরুন? ওয়ালাইকুম আসসালাম। কিছু পারতেছিস এগুলো? ফার্স্ট ইয়ারের পোলাপানদের তো আগ্রহ বেশি, আগ্রহগুলো ধরে রাখিস। ফার্স্ট ইয়ারে যারা আসিস তারা আগ্রহ ধরে রাখিস, ভবিষ্যতে কাজে আসবে। ওকে, আচ্ছা, মারুফ আহমেদ ভাইয়া, লাভ, থ্যাংক ইউ মারুফ। বুঝতে পারছিস কি এগুলো? এগুলো কি মনে আছে রে? একটু মনে করার চেষ্টা করে দেখ। ওকে, বামার সিরিজ মানে আমার ইলেকট্রনের স্থানান্তর কি? বামার মানে কি দেখতো? বামার মানে আমার হচ্ছে 2, আর এটা হচ্ছে আমার 6 হবে, কারণ বামারের ক্ষেত্রে আমরা কি বললাম? N1 প্লাস লাইন নাম্বার বলেছি না? N1 এর মান যদি 2 হয়, লাইন নাম্বার যদি 4 হয়, তাহলে আমার N2 তো 6 হবে। খুবই সিম্পল হিসাব। তার মানে ইলেকট্রন কই থেকে যাবে? 2 তে। 6 থেকে 2 এ যাবে না? 100% 6 থেকে 2 এ যাবে। তো আমার অ্যান্সার কি 1 নাম্বারটা হবে কি না রে? এগুলো আমরা আগেও বলেছি, কিন্তু একবার দেখলাম তোদের কেমন কি চেক করা আছে। ভেরি ওকে। আচ্ছা, স্নায়বিক আরোগ্য করার অধিক ক্ষমতা রয়েছে কোন রশ্মিটির? এটার অ্যান্সার হবে হচ্ছে ফার আইআর, কারণ ফার আইআর মানব শরীরের অভ্যন্তরে প্রবেশ করতে পারে প্রায় 4 সেন্টিমিটার, অ্যারাউন্ড 4 সেন্টিমিটার প্রবেশ করতে পারে। এই ফার আইআর ফিজিওথেরাপিতে খুবই ভূমিকা রাখে, ফিজিওথেরাপিতে ভূমিকা অনেক। এই ফার আইআর শ্বেত রক্তকণিকা বৃদ্ধি করতে পারে, শ্বেত রক্তকণিকা বৃদ্ধি করে। ক্লিয়ার? এইটা ইম্পর্টেন্ট জিনিস। এই ফিজিওথেরাপি হচ্ছে আমাদের ওয়ার্ক করে হচ্ছে ফ্রোজেন শোল্ডার এর চিকিৎসায়, যেটা ঘাড় শক্ত হয়ে যায় অনেকে, স্নায়বিক প্রবলেম। তো এই আয়ার রশ্মির তো অনেক ব্যবহার আছে, বোঝা গেছে? আচ্ছা, মিডিল আয়ারের ব্যবহার হচ্ছে, এগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে, অর্গানিক কম্পাউন্ড
অর্গানিক কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ ডিটারমিনেশন, অর্গানিক কম্পাউন্ডের কার্যকরীমূলক শনাক্তকরণ ব্যবহৃত হয়। এনআইআর, এনআইআর এর ভূমিকা হচ্ছে এইটা একদম নবজাতক শিশুর মস্তিষ্কের সিটি স্ক্যানিং এ ব্যবহৃত হয়। বোঝা গেছে? এনআইআর কিন্তু ওই মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করতে, মানে কার্যপদ্ধতিটা বুঝতে ব্যবহার করা হয়। কারণ এখানে সব ধরনের আমরা রশ্মি ব্যবহার করতে পারি না। আমরা মাথার খুলির কার্যপদ্ধতি, মানে কর্টেক্স, যেটা মাথার খুলির কার্যপদ্ধতিতে কিন্তু এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ডিফিউজড অপটিক্যাল টোমোগ্রাফিতে ব্যবহার করা হয়। ডট পদ্ধতিতে কিন্তু এনআইআর ব্যবহার করা হয়। আর যেটা হচ্ছে নবজাতক শিশুর সিটি স্ক্যান, নবজাতকের সিটি স্ক্যানিং এর কাজে কিন্তু মস্তিষ্কের, আর কি নবজাতকের মস্তিষ্কের সিটি স্ক্যানের কাজে কিন্তু ব্যবহার করা হয়। আর বডি আয়ার কিচ্ছু না, আমাদের মেটাবলিক প্রসেসের মাধ্যমে আমাদের যে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া হয়, খাদ্যগুলো হজমের সময় বিভিন্ন কেসে আমাদের কিছু শক্তি বা কিছু আয়ার আমাদের শরীর থেকে নির্গত হয় ৮,০০০ থেকে ১২,০০০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, ওইটাকে আমরা বলি অ্যাকচুয়ালি বডি আয়ার। তাহলে আমার এখানের উত্তর কিন্তু ফার আয়ার, কারণ এখানে সবগুলো স্নায়বিক রোগের সাথে, ফিজিওথেরাপি, ফ্রোজেন শোল্ডার, এগুলো সব স্নায়বিক রোগের সাথে কিন্তু রিলেটেড, এই জন্য উত্তর কিন্তু এটা। ওকে, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যদি হয় এম আর সহকারে যদি হয় এল, তবে নিচের কোনটি ঠিক? বিভিন্নভাবে উত্তর দেওয়া আছে রে। বিষয়টা খুব সিম্পল, যে আমার এই ক্ষেত্রে ফর্মুলেশনটা আসলে কেমন ছিল। এম আর সহকারী কোয়ান্টাম যদি এল, এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমার ম্যাক্সিমামের ক্ষেত্রে এম সমান আমার কি হতো বলতো 2l+1 না? এটাই তো আমাদের হইতো কিনা। সংখ্যা যদি আমি সাপেক্ষে বলি যে নাম্বারটা কিভাবে হচ্ছে, অর্থাৎ m = আমরা বলতাম হচ্ছে -l2 + l, এটা ছিল m এর ভ্যালু, -l2 + l। আমি যদি কোথাও বলি যে l = হচ্ছে 2, তাহলে m সমান হবে কি -2 -1 0 1 2। তাহলে এই সংখ্যাটা ইন টোটাল কত দাঁড়াচ্ছে বলতো বাবা? 5 না? মোট 5টা অরবিটালকে বোঝাচ্ছে না? তার মানে m এর ভ্যালু হবে l এর দ্বিগুণের সাথে 1 যোগ করতে হয়, l এর দ্বিগুণের সাথে 1 যোগ করতে হয়। তো আমার এখানে অপশনগুলো তো বিভিন্নভাবে দেওয়া আছে। আচ্ছা, আমি যদি এটাকে একটু এপাশ ওপাশ করি, ধর আমি লিখতেছি হচ্ছে m-1 = 2l, আমি তো বলতে পারি কি l সমান হচ্ছে 1/2 × m-1, এটা বলা যায়। মানে আমি বলি কেন হচ্ছে এই বিষয়টা, যে 2l+1 কেন হলো। দেখ, এইখানে 2 আর এখানে 2 4, আর এই যে একটা শূন্য, এটা কিন্তু এক্সট্রা, এই শূন্যটা কিন্তু একটা এক্সট্রা, চশমার মতো হয়ে গেছে। তো এইখানে 2l আর এই শূন্যর জন্য একটা +1, মোট অরবিটাল সংখ্যা বলছি আর কি আমি এখান থেকে। তো মোট 5 হচ্ছে এখানে, মানে কি দ্বিগুণের সাথে 1 যোগ কিভাবে হলো? কারণ এই দুই পাশে দুটো মাইনাস আর দুটো প্লাস ভ্যালু নিচ্ছে, দ্বিগুণ আর মাঝখানে শূন্য বাদ দিবি, বাদ দেওয়া যাবে না তো, +1। তো এইটাকে ওরা কিন্তু একটু সাজাই দিছে যে m-1/2, দেখ এইভাবে কিন্তু সি নাম্বারের অপশনটা আছে। তার মানে আমার উত্তর কি হবে বলতো? m-1/2। ক্লিয়ার? ভেরি ওকে। এর পরের প্রশ্ন, বোর পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারে এক প্রোটন বিশিষ্ট আয়নের, এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের, এক ইলেকট্রন। আরে ভাই, প্রোটন একাধিক থাকতে পারে, এইটা উত্তর হবে না। একাধিক প্রোটন থাকতে পারে ভাই। আমরা হাইড্রোজেনের জন্য যেরকম পারতাম, আমরা হিলিয়াম প্লাসের জন্য পারতাম, আমরা লিথিয়াম 2+ জন্য পারতাম। প্রত্যেক ক্ষেত্রে আমার জেড এর ভ্যালু চেঞ্জ হতো, জেড এর ভ্যালু 1 হতো, জেড এর ভ্যালু 2 হতো, জেড এর ভ্যালু 3 হতো। তাহলে একাধিকের জন্য কিন্তু পারে, এটার জন্য এটা কিন্তু ঠিক আছে। মানে 2 ও 3 হচ্ছে আমার এখানে ঠিক উত্তর। এক ইলেকট্রন পরমাণু, অবশ্যই হাইড্রোজেন কিন্তু একটা পরমাণু, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এটার কোনো আয়ন না, হাইড্রোজেন এক ইলেকট্রন বিশিষ্ট একটি পরমাণু। ভেরি ওকে। এর পরেরটাতে যাই একটু আমরা। কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নেই? এইটা আমি বারবার বলেছি, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। তোরা যারা ফার্স্ট ইয়ারের বাচ্চা কাচ্চা আছিস তারা শুনবি, অ্যাডমিশনের গুলোও তোরা জানিস যে বিষয়টা কিভাবে হয়। দুটো পরমাণুর আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় না, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে গোল্ড। এবং প্রকৃতিতে আইসোটোপের মোট সংখ্যা হচ্ছে 1300টি আইসোটোপ প্রকৃতিতে আছে, তার ভিতরে এই দুটোর কোনো আইসোটোপ পাওয়া যায় না। মনে রাখিস, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপরে আমার প্রশ্নটা হচ্ছে, ওকে, ডি অরবিটাল গুলো অক্ষ বরাবর অবস্থিত। কাদের ব্যাচে এটা আমি আজকেই পড়াইছি। তো যাই হোক,
এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন ডি অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত? ডি অরবিটালের চিত্র না খুব সুন্দর, এই দেখ। আমি যদি বলি আমার, না এটা না, সরি, আরেকটু করে নিই আমরা যদি বলি এইটা হচ্ছে আমার একটা অ্যাক্সিস, এগুলো হচ্ছে আমার অ্যাক্সিস, এইখানে এইটা এইটা এইখানে যদি বলি আমি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই অরবিটালটা হচ্ছে ডি এক্স স্কোয়ার 2y স্কোয়ার। এই প্রশ্নটা আমি আগেও নিছি, এই প্রশ্নটা কিন্তু ঢাকা ভার্সিটিতে গত বছরও আসছে। এবং আমি যদি পাশে আরেকটা অরবিটালকে প্লট করি, এটা বলি আমি যদি জেড অ্যাক্সিস, এটা যেটা ইচ্ছা তুই নে, সমস্যা নাই, ধর এটাও এক্স অ্যাক্সিস, এই বরাবর ওয়াই আছে, এবং এই বরাবর কিন্তু ইলেকট্রন আবর্তন করতে পারে, এই বরাবর আবর্তন করতে পারে। এইটা হচ্ছে ডি জেড স্কোয়ার অরবিটাল। তার মানে এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড স্কোয়ার হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর অবস্থান করে। এক্স জেড ওয়াই জেড জেড এক্স এই অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থান করে, অক্ষ মানে তল বরাবর, আর কিছু বলি তল বরাবর অবস্থান করে। তার মানে এখানে উত্তর কিন্তু আমার হচ্ছে এটা। আমি এই পাশে যদি তোদেরকে একবার এটা বুঝাই দিই, একটা আমি যদি একটু ডি এক্স ওয়াইটা বুঝাই দিই, ধর আমি বলছি এইটা হচ্ছে আমার ডি এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, এই ক্ষেত্রে আমার এই অরবিটাল হচ্ছে ডি এক্স ওয়াই, যেটা কিন্তু ওই তল বরাবর, ওপরে না, অক্ষ বরাবর না, কিন্তু তল বরাবর অবস্থান করছে, এটা ডি এক্স ওয়াই। তুই যদি বলিস এটা ওয়াই, এটা জেড, তাহলে এই অরবিটালটা হয়ে যাবে ডি ওয়াই জেড। তুই যদি বলিস এটা হচ্ছে আমার এক্স, এটা জেড, তাহলে এই অরবিটালটা হয়ে যাবে হচ্ছে ডি জেড এক্স। ক্লিয়ার? এই প্রশ্নটা কিন্তু রিটেন আসছিল ঢাকা ভার্সিটিতে কয়েকবার ঢাকা ইউনিভার্সিটি রিটেন আসছিল যে কোন অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থান করছে, কোনগুলো আর কি প্লেন বরাবর অবস্থান করছে। যে এক্স ওয়াই থাকলে এটা এক্স, এটা ওয়াই, জাস্ট ওই এক্স এই দুই বরাবর দিলে আমরা এটা বুঝে নিব। বারবার ওই এদিক ওদিক করে 3D তো তুই খাতায় আগাতে পারবি না, তো 3D যদি আগাতে পারবি না, এই জিনিসটা জানলেই হচ্ছে। এরপরে হেভি প্রশ্ন, কোন কোয়ান্টাম সংখ্যাগুলোর সেটটি নিষিদ্ধ? নিষিদ্ধ বলতে বলা নিষিদ্ধ তো ঠিকই আছে, বাট অ্যাকচুয়ালি ঠিক না, সঠিক নয়। তো দেখি একটু আমরা নির্ভরশীলতাটা ছিল কেমন। এল এর মান কি কখনো এন এর সমান হতে পারতো? নেভার। আমার কতগুলো নির্ভরশীলতা ছিল একটু খেয়াল করবি। এন কিন্তু কখনোই এল এর সমান হতে পারে না। এল এর মান কি হতো? 0 থেকে বড় বা সমান হতো, কিন্তু এন থেকে ছোট হতো। 0 বড় বা সমান, কারণ 0 to n-1। ক্লিয়ার? আচ্ছা, আর ওইদিকে আমার এম এর মানটা কি হতো? -l এর বড় বা সমান, আবার +l এর ছোট বা সমান। এখানে সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক সবগুলো মিলেই, ইন্টিজার সবগুলোই, -2 প্লাস আমরা নিব, ফ্র্যাকশনাল নেব না। তার মানে আমার দেখতে হবে এই সূত্রটা কোথাও মানছে কিনা। এবং এস এর ভ্যালু সবসময় কি হতো? +1/2 or -1/2। তো প্রথমে দেখি আমরা এন এর মান 1, L0, M0, এটা হতে পারে ভাই, এটা অ্যাকুরেট, এটা নিয়ে কোনো সমস্যা আমাদের নাই। আচ্ছা, N3 হলে L2 হতে পারে না? অবশ্যই পারে, সমান অর্থে কম এবং বেশিও না, সমানও হবে না, আবার কিন্তু এল এর ভ্যালু এন অপেক্ষা বড় হবে না। এই দুটো মিলে আর কি আমাদের এই কনসেপ্টটা, যে 0 থেকে বড় বা সমান, এন এর থেকে ছোট, এল এর মান এন থেকে বড় হবে না। তো এটাও তো মেনে নিচ্ছে আমার, যে L2 হলে তো M2 হতে পারে, কোনো সমস্যা নাই, ভেরি ওকে, সব ওকে। তার মানে এটাও কিন্তু আমার ঠিক সেট। আচ্ছা বাবা, দেখ তো, N এর মান 2 আর L এর মান 2 সমান হয়ে গেছে, এখানে N ইজ ইকুয়াল টু L হয়ে গেছে। তাহলে এইটা কি, মানে এটা কিন্তু হবে না ভাই, এটা হবে না, এটা হবে, এটা হবে না, মাথায় রাখিস। N এর মান L এর থেকে L এর সমান হয়ে গেছে, হবে? সিম্পল অ্যাজ দ্যাট, হবে না কিন্তু। তার মানে এইটা কিন্তু আমার এখানে অ্যান্সার। খেয়াল করিস, এই প্রশ্নটা এমসিকিউ এ বারবার আসে, এই প্রশ্নটা এমসিকিউতে বারবার আসে, যে N এর মান 2, L এর মান 2, M এর মান প্লাস আপ দিয়ে দিছে, ওই পরেরগুলো সব ঠিক আছে, ইভেন ইফ L2 থেকে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু L যে 2 কার সাপেক্ষে? N এর সাপেক্ষে। N2 হলে কি L2 হতে পারে? না না। আমি যদি প্রশ্নে বলতাম যে N = 3, দেখ এই সেট আর এই সেট কিন্তু একই, এই অংশটা কিন্তু একই,
কিন্তু ডিপেন্ডেন্সি কার উপর থেকে শুরু হচ্ছে বাবারে, এন থেকে শুরু হচ্ছে। তো এন কে বাদ দেওয়া যাবে? বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ভাই। খুবই ইজিয়েস্ট একটা জায়গা, খেয়াল করবি অনেক ক্ষেত্রে এরকম করে কিন্তু শর্ত জুড়ে দেয়, তখন শর্তগুলো ঠিক আছে কিনা এটাও কিন্তু একটু খেয়াল করতে হবে। ভেরি ফাইন, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আমরা পরেরটাতে যাই একটু। এটা মুখস্থ রাখবি, পাসপোর্ট আর জাল টাকা শনাক্তকরণের জন্য 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়। 220 থেকে 370 থাকে অনেক ক্ষেত্রে, বাট এই রেঞ্জটাই কিন্তু মুখস্থ মান, এটা কিন্তু মাথায় রাখবি। ওকে, এরপরে খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে কিছু জিনিস বাদ গেছে, আমি একটু প্রশ্নটা একটু এডিট করে দিচ্ছি হালকা করে। এখানে আলফা আলফা, এখানে ধর বিটা, এটা একটু খেয়াল করিস, একটু মিস্টেক হয়েছিল, এটা তোলা হয়নি। কিউ থেকে আর, আর থেকে এল, এল থেকে ডি উপায়ে কিউ তেজস্ক্রিয় আইসোটপ তেজস্ক্রিয়তা হারিয়ে সুস্থিত আইসোটপ ডিতে পরিণত হয়। আর ও এল উভয়ই তেজস্ক্রিয় আইসোটপ। আইসোটপগুলোর ভর ও প্রোটন সংখ্যার ভিত্তিতে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এই প্রশ্নটা হচ্ছে গুণগত রসায়নের রেডিও অ্যাক্টিভিটি পার্ট থেকে আসে, যে রেডিও অ্যাক্টিভিটি পার্টটা অনেক স্টুডেন্ট তোরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়িস না, কিন্তু অ্যাডমিশনে প্রচুর এমসিকিউ আসে এই জায়গা থেকে। একটা জিনিস আমি একটু স্মরণ করাই দিই, যদি আমাদের আলফা কণা নির্গত হতো, আলফা কণা নির্গত হতো কোথা থেকে? ধর আলফা কণা নির্গত হচ্ছে, এই ক্ষেত্রে দুটো কনসেপ্ট ছিল। সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার 2 কমে আর অ্যাটমিক মাস 4 কমে। কারণ আলফা কণাটা নাথিং এলস দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। যখন এখান থেকে এইগুলো নির্গত হবে তখন 100% বিষয়টা কিন্তু এই দুটো করে কমবে। খুব ভালো কথা। আমরা যদি বিটা কণা নিয়ে কাজ করতাম, বিটা কণাটা নাথিং এলস ইলেকট্রন, তখন আমরা বলতাম যে অ্যাটমিক নাম্বার 1 বাড়ে, অ্যাটমিক মাস আনচেঞ্জড, অ্যাটমিক মাসের কোনো পরিবর্তন হয় না। তো এইটা মাথায় রাখতে হবে। তাহলে দেখ, কিউ থেকে আর, আমি যদি বলি বিষয়টা খুব সিম্পল, আমি যদি একটু ইকুয়েশনটা ফুল দেখাই, ধর আমি এভাবে লিখতেছি, কিউটা আমি ধর বলতেছি হচ্ছে কিউ, আমি বলতেছি কিউ এর ক্ষেত্রে ধর এটা ছিল হচ্ছে এ, এটা ছিল হচ্ছে বি, সে। কিউ থেকে যখন আর হবে, একটু খেয়াল করিস বাবারে, এখান থেকে কি গেছে বলতো? আলফা বের হয়ে গেছে না? তার মানে আমার এ থেকে 2 কমে যাবে, বি থেকে 4 কমে যাবে। সত্য? খুবই সত্য। আর থেকে যখন আমরা এল যাব, যদি আবার এখান থেকে একটা আলফা কণা নির্গত হয়, তাহলে এ থেকে দেখ আরো 2 কমে যাবে, বি থেকে দেখ আরো 4 কমে যাবে, মানে বি -8 হয়ে গেল। ওকে, এবার যদি আমরা এল থেকে একটা বিটা কণা বের করে যদি আমরা ডিতে যাই, তার মানে একটু খেয়াল করব আমরা যে ডি এর ক্ষেত্রে, না সরি, বিটা হতো না, আমি এখানে একটু মিস্টেক হয়েছে আমার, এখানে বিটা না, এখানে আমি দিব হচ্ছে গামা, আর একটা দিতে হতো এখানে আমার গামারে। আর গামার জন্য একটু বলে দিই, একটু দেখ, গামার জন্য নো চেঞ্জ, গামার জন্য নো চেঞ্জ, এটা জাস্ট একটা বিকিরণ। গামার জন্য এগুলো সব ইনফরমেশন ঠিক আছে, আমার গামার জন্য কোনো চেঞ্জ হয় না। যদি আমার এল থেকে ডি হয়, এবং এই ক্ষেত্রে যদি আমি বলি এই ক্ষেত্রে আমি যদি বলছি আমার গামা রে নির্গত হচ্ছে, একটু খেয়াল করিস, যদি বলি গামা রে নির্গত হচ্ছে, কোনো পরিবর্তন হবে রে? ডি এর ক্ষেত্রে আমি লিখবো কি বলতো? A-4, আমি লিখবো হচ্ছে B-8, কারণ গামার জন্য ভর আর ইয়ের কোনো চেঞ্জ হয় না, অ্যাটমিক নাম্বার আর ম্যাসের কোনো চেঞ্জ হয় না। এই হচ্ছে 3টা হচ্ছে কেস ছিল আমার তেজস্ক্রিয়তার, এটা মাথায় রাখবি। তার মানে গামার জন্য যদি কোনো চেঞ্জ হয় না, তার মানে B-8 থাকবে, A-4 থাকবে। তার মানে আমি যদি দেখি গামার পরিবর্তন হচ্ছে যে জায়গায় L-D এর ক্ষেত্রে, এই দুটোর কিন্তু কোনো চেঞ্জ হবে না, আমার উত্তর হবে কিন্তু এইটাই। মানে অপশনের সাপেক্ষে আমি বললাম বিষয়টা এটাই, L-D, আর কোনো ক্ষেত্রে কিন্তু সম্ভব না। ক্লিয়ার? মানে এইভাবে আলফা বিটা গামা যদি দেয়, তাহলে আলফাতে চেঞ্জ হবে, বিটাতেও চেঞ্জ হবে, বাট গামাতে কোনো চেঞ্জ হবে না। আশা করি বোঝা গেছে বিষয়টা। ওকে, এরপরের প্রশ্ন। ওকে, ডলার। নিরাপত্তা সুতার প্রতিভাব হিসেবে ডলারের জন্য কোনটি সঠিক নয়? ডলারগুলো কি ছিল রে? 5, 10, 20, 50,
100। এই ক্ষেত্রে 5-এর জন্য আমার বর্ণ ছিল হচ্ছে কিন্তু নীল, 10-এর জন্য ছিল হচ্ছে লাল, এর জন্য ছিল হচ্ছে সবুজ, এর জন্য ছিল হচ্ছে হলুদ, আর এর জন্য ছিল হচ্ছে কমলা। ডলারগুলো কিন্তু এই কয়টা ডলারই আমাদের মোটামুটি নিরাপত্তা সুতার বলয়ে থাকে। মোটামুটি আমার কতগুলো মিলছে, 20-এর জন্য সবুজ ঠিক আছে, 50-এর জন্য হলুদ ঠিক আছে, 100-এর জন্য কমলা ঠিক আছে, 10-এর জন্য নীলটা ভুল হয়ে গেছে। এটাই আর কি আমার রাইট অ্যান্সার। এটা মনে রাখবে কি করে? এটা মনে রাখার জন্য একটা সহজ সিস্টেম শিখাই দেবে, খুব সুন্দর একটা ছন্দ আছে। ডলারটাকে ক্রমে মনে রাখতে হবে, 5, 10, 20, 50, 100 এই কয়টা ডলার। এবার একটা ছন্দ মনে রাখবে, ছন্দটা আসলে আমি দিই না বাট আবার লাগে। ছন্দটা এরকম, সেটা হচ্ছে নীলা সহকারী, ঠিক আছে? এটা দিয়ে আসলে সবগুলো হয়ে যায়। যে আমার ডলার হচ্ছে কয়টা? ডলার হচ্ছে 5, আমার হচ্ছে 5, 10, 20, 50, 100। এই 9-এর জন্য ধর 5, এই 9-এ নীলা মানে হচ্ছে নীল, 10-এর জন্য হচ্ছে আমার লা মানে হচ্ছে লাল, খেয়াল কর। এই 20 ডলারের জন্য হচ্ছে অর্থাৎ হচ্ছে সবুজ, এই শহর হ হচ্ছে আমার এই হলুদ, আর এই কারির ক হচ্ছে আমার 100, এটা হচ্ছে কিরে কমলা। ক্লিয়ার? এই জিনিসটা দিয়ে মনে রাখলে মোটামুটি আর কি ডলারের নিরাপত্তা সুতার প্রতিপ্রভা আমরা ক্লিয়ার হতে পারি। এই হচ্ছে নিরাপত্তা সুতার বর্ণ। আমার তো যে কোনোটা আসতে পারতো, আমার ঢাকা ভার্সিটি রিটার্নে এটাও আসতে পারে যে প্রত্যেকটা ডলারের কালার লিখতে। তো এই হচ্ছে হিসাব, এখানে এটা থাকলো, আর ওই পাশে থাকলো হচ্ছে শর্টকাটটা। এই পিডিএফ গুলো থাকবে, এটা সবাইকে টাইম মতো ডেলিভার দেওয়া হবে। এরপরের প্রশ্ন ওকে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আলফা বিটা গামা এর চার্জ যথাক্রমে কি? এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 24 আই গেস আসছিল, ঢাকা ইউনিভার্সিটি 24-এর প্রশ্ন, এটা একদম লাস্ট ইয়ার কোশ্চেন। আলফা বিটা গামা, আলফা যেহেতু দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ +2, বিটা যেহেতু ইলেকট্রন সেহেতু এটা -1, আমার গামা যেহেতু কোনো চার্জলেস ম্যাটার সেজন্য 0। +2 -1 0 যেখানে আছে এটাই উত্তর, +2 -1 0। এটাই হচ্ছে আলফা বিটা গামা রশ্মির আপেক্ষিক চার্জ, যেগুলো আগেও আমার বলা আছে, আগের ইয়েতেও কিন্তু আমরা একবার এই কথাটা বলেছি। ওকে, ভেরি ওকে। এরপরের প্রশ্নটা ওকে, আচ্ছা, থোরিয়াম থেকে প্যারালিয়াম তৈরি হয়েছে 234, 90, 234, 91। খুবই সিম্পলি বোঝা যাচ্ছে একটা বিষয়, দেখ 90 খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমার থোরিয়াম 90, 234 থেকে হয়েছে প্যালাডিয়াম 91, 234। খেয়াল করিস তো ভরের কোনো পরিবর্তন হয়নি, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে গেছে, তার মানে অবশ্যই এই জায়গায় কি হয়েছে বলতো? এখানে কিন্তু আমার বিটা ইমিশন হয়েছে, এখানে আমার কি হয়েছে? বিটা ইমিশন। এটা আগেও আমরা আলোচনা করেছি এই জায়গায়। ওকে, ভেরি ওকে। এরপরের প্রশ্ন, আচ্ছা, থায়োসালফেট আয়নে সর্বমোট যোজোর ইলেকট্রন সংখ্যা কত? এই প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে আসতো, বিভিন্ন ভার্সিটিতে আসতো। তো আমি একটু মেলাক্ষণিক ক্লাস নিলাম, আমরা একটু দেখবো কোনো কমেন্ট কি আসছে নাকি এর মধ্যে। আচ্ছা, অনেকেই ক্লাস দেখছে না, সবাই ক্লাসই করছে আজকে, ভালো। ওমর ফারুক লাভ দিছে, থ্যাংক ইউ। সাজ্জাদ উত্তেজিত, আরে না রে ভাই, ওরা উত্তেজিত না, তোরাই এরকম করে ফেলেছিস ওদেরকে, ওরা ভালোই আছে, ভালোভাবে পড়াশোনা করে, 27 তো দেখছি। ওকে, ঠিক আছে, ক্লাসে কোনো প্রবলেম হলে, কোনো কিছু জানতে হলে একটু জানাস আমাদেরকে। ওকে, থায়োসালফেটের যোজন ইলেকট্রন কয়টা? S2O3 - 2। দেখ খুব সোজা হিসাব, যোজন ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন, শেষ কক্ষপথের ইলেকট্রন, শেষ কক্ষপথ। এখন অপশনগুলোকে ঠিক আছে নাকি আই ডোন্ট নো, না অপশন ভুল আছে এখানে, অপশনগুলো দিয়ে কেউ নজর দিস না। অপশন আমরা যেটা এক্সাক্ট উত্তর আমরা ওইটাই বলবো। এখানে অপশনগুলোতে হালকা এরর আছে আর কি, এটা আমি নিশ্চিত। যেটা বেরোবে আমরা ওইটাই দেখবো আর কি, লিখবো উত্তরে। ওকে, অপশন আমরা এখানে খেয়াল করবো না। থায়োসালফেটের সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে, এইখানে সালফার অক্সিজেন উভয় গ্রুপ 16 মৌল, গ্রুপ
এরা উভয় কি গ্রুপ 16 মৌল, মানে এর উভয়েরই আউটার মোস্ট শেলে ইলেকট্রন আছে হচ্ছে আউটার শেলে ইলেকট্রন আছে হচ্ছে 6 করে। কয়টা করে? 6 করে। তো এখানে আমার সালফার অক্সিজেন উভয়ের যদি 6টা করে থাকে, তাহলে 3 আর 2 মোট 5টা পরমাণু আছে গ্রুপ 16। তো 5টা পরমাণুর উভয়েরই লাস্টে কয়টা করে ইলেকট্রন আছে? 5টা করে ইলেকট্রন আছে, 6টা করে ইলেকট্রন আছে। তার মানে সালফারের আমার আছে 6টা ইলেকট্রন গুণ 2 মানে 12টা ইলেকট্রন। এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন আমার অক্সিজেনেরও কি 6, কিন্তু অক্সিজেন আছে কয়টা? 3টা। তার মানে আমার এখানে হবে হচ্ছে 18। আর দেখ 2 মাইনাস না রে বাবা, তার মানে গৃহীত অবস্থানে ইলেকট্রন গ্রহণ হয়েছে না। তার মানে আমার এখানে গৃহীত ইলেকট্রন কয়টা রে? 2টা না। মোট কত? 30 আর 2 32। তার মানে আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে, যেখানে থাকবে না কেন 32 ইলেকট্রন হচ্ছে আমার অ্যান্সার। মনে থাকবে? এই হচ্ছে যোজন ইলেকট্রনের কনসেপ্ট। এই হচ্ছে আমাদের যোজন ইলেকট্রনের কনসেপ্ট। ওকে, ভেরি ওকে। এর পরের প্রশ্নটা একটু আমরা দেখব। এটা কোনো প্রশ্নই না, খুবই সিম্পল একটা প্রশ্ন। বলেছে যে P4 এর 15টি অণুর মধ্যে কতটি নিউট্রন আছে? P4 এর 15টি অণু। কারণ হচ্ছে P4 কিন্তু একটি অণু, একটি অণুর ভিতরে 4টা ফসফরাস আছে। তাহলে 15টা, আমি একটু এখানে একটু হিসাব করি। P15 31, তার মানে 15 থেকে 31 বাদ দিলে কত হচ্ছে রে? 16। আমার 16টা কি আছে? নিউট্রন আছে। এটা তো বুঝিস রে বাবা তোরা। কি হয় এইখান থেকে এটা বাদ দিলেই হচ্ছে 16। এটাই হচ্ছে কি নিউট্রন না? অ্যাটমিক ম্যাস থেকে আমাদের যদি আমরা মানে ওই অ্যাটমিক নাম্বার বাদ দিয়ে আমরা নিউট্রন নাম্বারটা পাবো, নিউট্রন। তো আমার 15টি অণুর ভিতরে ফসফরাসের পরমাণু কয়টা আছে? P4 এর 15 অণু, 15টি আমার কি আছে? মলিকিউল আছে। তাহলে আমার অ্যাটম কয়টা হবে? অ্যাটম হবে হচ্ছে 15 ইন্টু 4। অ্যাটম হবে হচ্ছে 15 ইন্টু 4, মানে 60টা অ্যাটম পরমাণু হবে আর কি, 60। এই 60র মধ্যে এক একটির মধ্যে থাকে হচ্ছে কয়টা করে? এক একটির মধ্যে থাকে হচ্ছে 16টা করে। 60 অ্যাটম, অ্যাটম মানে কিন্তু ভাই পরমাণু। হ্যাঁ, এটা একটু খেয়াল করিস। অ্যাটম মানে হচ্ছে পরমাণু, আর মলিকিউল হচ্ছে আমার এখানে অণু। তাহলে 60টা অ্যাটম আছে কোথায়? এই P4 এর 15টা মলিকিউলে, অণুর মধ্যে 60টা আছে ফসফরাসের পরমাণু। একটা পরমাণু নিউট্রন কয়টা থাকে? 16টা। একটাতে থাকে হচ্ছে 16টা। তাহলে এরকম আর কয়টা আছে? 60টা। তাহলে 60টা ফসফরাস মানে 16 গুণ 60 ভাই, উইদাউট ক্যালকুলেটর সলভ করতে হবে। গুণ মানে তো দিন শেষে যোগ রে। আমি যদি এভাবে করি 10 যোগ 6 ইন্টু 60 হবে না? দেখ 10 ইন্টু 60 মানে 600, আর 6 6 36 মানে 360, মানে 600 আর 360, 600 প্লাস 360, দেখ 960। এখানে যেখানে 960 আছে ওই উত্তর। আশা করি বুঝতে পেরেছিস। ক্লিয়ার? ভেরি ওকে। এর পরের প্রশ্ন যাব আমরা। এটা একটা খুবই মজার প্রশ্ন, মজার কনসেপ্ট। একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে থাকলে কয়টি পূর্ণ তরঙ্গ তৈরি করবে? মনে রাখবি, পূর্ণ তরঙ্গ ইজ ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা। পূর্ণ তরঙ্গ ইজ ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা। প্রুফ, যেহেতু পিডিএফ থাকবে প্রুফটা বলে দিই। mvr সমান nh/2π। ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে, আমি এটা ফার্স্ট ইয়ারের পোলাপানদেরকেও দেখাই দিচ্ছি। আমি যদি এর পাশে 2πr নিই, আমি লিখবো হচ্ছে nh/mv। দেখ তোরা কিন্তু এটা জানিস যে h/mv সমান কিন্তু ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, h/mv সমান আমি কিন্তু জানি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমি বলবো কি n ল্যামডা না? তার মানে আমার যে কক্ষপথের পরিধি, ওই কক্ষপথ n বসালেই তো n পরিমাণ ল্যামডা হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? যদি আমরা একটা কক্ষপথ নিই, ওই কক্ষপথকে যদি আমরা একটু চিন্তা করি এভাবে, যে এই প্রত্যেকটা জায়গায় কি হবে বলতো? পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। দেখ এই হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, এই হচ্ছে 2টা, এই হচ্ছে 3টা, এই হচ্ছে 4টা।
অর্থাৎ আমি বলতে পারি এটা চতুর্থ কক্ষপথ। যেহেতু চতুর্থ কক্ষপথ, তাহলে আমার পূর্ণ আবর্তন সংখ্যা হবে কি ভাই? 4। কারণ চতুর্থ কক্ষপথ বের করার জন্য তুই অবশ্যই এন এর ভ্যালু 4 বসাবি। এন এর ভ্যালু 4 বসালে আমার কিন্তু উত্তরটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এর পরের প্রশ্ন। ইলেকট্রন ক্রমাগত শক্তি করা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে। আবর্ষী ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করবে, তখন বিকিরণ করতে করতে কিন্তু নিউক্লিয়াসে পতিত হবে। নিউক্লিয়াসে পতিত হওয়া কিন্তু আমাদের জন্য খুব ভালো না, পরমাণুটা ধ্বংসপ্রাপ্ত হতে পারে। এটাই হচ্ছে, এর জন্য তো রাদারফোর্ড মডেলটা ধোপে টেকে নাই। পরবর্তীতে বোর মডেল নিয়ে এসে কিন্তু আমাদের হিসাব নিকাশটা ক্লিয়ার করতে হলো। বোর ব্যাসার্ধের মান কত? বোর ব্যাসার্ধের মান হচ্ছে খুব সিম্পল হিসাব, এ নট সমান 0.529 অ্যাংস্ট্রম। কারণটা খুব সিম্পল, কারণ আমরা আর ইজ ইকুয়াল টু জানি 0.529 n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। বোর ব্যাসার্ধ দেখ, এন এর ভ্যালু 1 হবে এবং হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, মানে বোর ব্যাসার্ধ সংখ্যা কি? এইচ এর ফার্স্ট শেলের ব্যাসার্ধ, এইচ এর ফার্স্ট শেলের ব্যাসার্ধ। তো এখানে যখন আমি 1 বসাবো এন এস এর ভ্যালু, তাহলে শুধু পাবো হচ্ছে আমি কি 0.529। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে আসবে কি 5.29 ইন্টু 10⁻11 মিটার। তার মানে আমার এ নাম্বারটাই হচ্ছে কি এক্স্যাক্ট উত্তর। আমার এ নাম্বারটাই হবে এক্স্যাক্ট উত্তর। আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা, এই সাইডে কিছু নাই। ওকে, 2s অরবিটালের নোড থাকে কয়টি? সুন্দর প্রশ্ন। 2s অরবিটালের নোড, এগুলো সবই ফার্স্ট ইয়ারে আমি পড়াইছি আজকে। মানে হাসতেছি কারণ আজকে একটা ক্লাসে এটা আমাদের পড়ানো হয়েছে, তো এই উদ্দেশ্যে আর কি এগুলো আমাদের দেখানো হচ্ছে যে 27 ব্যাচের পোলাপানদের দেখ তোরা কত লাকি যে এই জিনিসগুলো একদম ফার্স্ট ইয়ার থেকে তোরা জানতে পারছিস। বিষয়গুলো কিন্তু এরকমই, এগুলোই জিনিস আসবে পরবর্তীতে, এই জিনিসগুলোই পরবর্তীতে আসবে। নোড যেহেতু 2s বলেছে, তার মানে আমরা এখানে অ্যাঙ্গুলার নোড চিন্তা করব না, আমরা নোড নিয়ে চিন্তা করবো হচ্ছে স্ফেরিক্যাল নোড। স্ফেরিক্যাল নোড মানে গোলীয় নোড। স্ফেরিক্যাল নোডের ফর্মুলা হচ্ছে n - l - 1, এটা মনে রাখতে হবে। তার মানে আমার n এর ভ্যালু 2, 0, -1, 2 - 1 মানে 1। যদি আমরা একটু ভিজুয়ালি দেখি, এটা হচ্ছে আমার 2s আর এটা হচ্ছে 1s। 1s এর যে জায়গাগুলোতে ইলেকট্রনগুলো আবর্তন করে, 1s এর যে অঞ্চলগুলোতে ইলেকট্রন আবর্তন করে, এই জায়গাগুলোকে 2s ইলেকট্রন আবর্তন করতে পারবে? মানে একটা গোলের মধ্যে আর একটা গোলক, 2s এর সর্ব জায়গায় ইলেকট্রন ঘুরবে, বাট 1s এর যে অংশগুলো দখল করে আছে ওই জায়গায় তো 2s ইলেকট্রন থাকতে পারবে না। তার মানে আমি বলবো 2s এর জন্য এইটা হচ্ছে একটা নোড, 2s এর জন্য এটা হচ্ছে একটা নোড। তার মানে এই জায়গায় ইলেকট্রন 2s এর ঘুরতে পারবে না, বাকি সব জায়গায় মোটামুটি আবর্তনরত থাকতে পারবে বিভিন্ন পাশ দিয়ে, বাট 1s এর ওই অঞ্চলটাতে কিন্তু ইলেকট্রন ঘুরতে পারবে না। তার মানে আমি বলতে পারি কি 1s এরটা হচ্ছে আমার এখানে এক্স্যাক্ট নোড হিসেবে কাজ করবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, তো আমরা একটু কোনো কি কেউ আছে নতুন? আছে, সমস্যা নাই, ভেরিফাইন। এটা হচ্ছে আমাদের নোডের কাহিনী। নোড মোট দুইটা, একটা অ্যাঙ্গুলার নোড আর একটা হচ্ছে স্ফেরিক্যাল নোড। যদি অরবিটালের জন্য জানতে চাইতো, তাহলে আমার বলতে হচ্ছে নোডাল প্লেন। নোডাল প্লেন এটা হচ্ছে, এর ভ্যালুটা হচ্ছে এল। এটা শুধু একটি আমার অরবিটালের জন্য জানতে চাই, অরবিটালের জন্য, অরবিটালের। কিন্তু শক্তি স্তর দেওয়া থাকলে আমরা তখন টোটালটাই বের করবো বা স্ফেরিক্যালটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, গুড। এই হচ্ছে বিষয়। এরপরে আর কি আছে? আচ্ছা, এনতম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে নিচের কোনটি? এনতম শক্তি স্তরে অরবিটাল সংখ্যার ফর্মুলা হচ্ছে কি? অরবিটাল নাম্বার ইজ ইকুয়াল টু n স্কোয়ার। এটা যার জানা নাই তার উত্তর হবে না। এখন এই কোনটাকে সিম্পলিফাই করলে n স্কোয়ার আসে? আমি দেখতে পাচ্ছি বি কে সিম্পলিফাই করলে n স্কোয়ার আসে। দেখো, n/2 1 + 2n - 1, তার মানে n/2 ইন্টু 2n, তার মানে 2n²/2, 2 কাটা n স্কোয়ার। তার মানে এটা খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন, আমার এখনো মনে আছে। এই প্রশ্নটা খুবই ভাইটাল। অনেকে n স্কোয়ার ফর্মুলা হয় এটাই জানে না, আবার যারা জানে অনেক সময় এটা মিলাইতে পারে না। জানলে মিলাতে পারবা ভাই, এটা খুব কঠিন কিছু না, যে একটা সরল সিদ্ধ করে আমার এই এ ভ্যালুটা আসবে। এ হচ্ছে বিষয়। ইনফ্রারেড 0.782 1000 মাইক্রোমিটার, IR এর
0.78 মাইক্রোমিটার টু 1000 মাইক্রোমিটার। কয়েকটা ভ্যালু বলে দিচ্ছি, ভবিষ্যতে কাজে লাগবে। NIR এর জন্য 0.78 মাইক্রোমিটার টু 2.5 মাইক্রোমিটার। MIR এর জন্য 2.5 মাইক্রোমিটার টু 25 মাইক্রোমিটার। FIR এর জন্য 25 মাইক্রোমিটার টু 1000 মাইক্রোমিটার। বডি আয়ার এর জন্য হচ্ছে 8 মাইক্রোমিটার টু 12 মাইক্রোমিটার। এর বাইরে প্রশ্ন একটাও আসবে না, মনে থাকে জানো। পিডিএফটা খুব ইম্পর্টেন্ট, বা যারা ক্লাস করছিস ক্লাস রাখবে, আর আমরা পিডিএফটা সেভ রাখার চেষ্টা করব। গুড। এরপরের প্রশ্ন, ওয়াইফাইতে মাইক্রোওয়েভ থাকে, এটা সরাসরি এমসিকিউ। বইয়ে ইলিএমডাব্লিউর কিছু ব্যবহার আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু ব্যবহার আছে। এগুলো যারা অ্যাডমিশন বুয়েট প্রিপারেশনও নিচ্ছিস একটু দেখে রাখবে, মেডিকেলেও দেখে রাখবে, ইম্পর্টেন্ট। মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, অতিবেগুন অবলোহিত ওয়াইফাইতে ব্যবহার হয় না। 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁻10। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻10 মিটার। এটা 10। ওকে। ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের প্রবাহকে আমরা ক্যাথোড রে বলি। ক্যাথোড রে দ্বারা ইলেকট্রন আইডেন্টিফাই করা হয়, মনে থাকে জানো। এটার সমানুপাতিক হবে ইয়ের ভ্যালু, সাই স্কয়ারের ভ্যালু। আর এরপরে একটা প্রশ্ন হচ্ছে, ইলেকট্রন কক্ষ থেকে এত কক্ষ ইলেকট্রন ব্যাসার্ধ কত গুণ? এখানে একটু এরর আছে, হালকা এরর আছে, কোন কক্ষ থেকে কোন কক্ষে যাবে এটা বলা হয়নি। আচ্ছা, আমি তারপরও একটু বলছি যে আমরা ব্যাসপার্সে আমরা একটু ধরে নিই 1 থেকে 2-এ যাবে, প্রথম কক্ষ থেকে দ্বিতীয়তে যাবে। আচ্ছা, বৃদ্ধি হবে কত গুণ? আচ্ছা, আমি ধরলাম এটা হচ্ছে ফার্স্ট থেকে সেকেন্ডে। 0.529 n²/z। একই, মানে ফর্মুলাটা হচ্ছে, আমি একটু সিম্পলি করে দিই, এটা অ্যাংস্ট্রম। R ইজ প্রপোর্শনাল টু n², z তো একই, তার মানে R1/R2 সমান n1/n2, মানে n1²/n2²। আমার এটাও 1, এটাও 1, নাথিং এলস। তার মানে R2 সমান হবে হচ্ছে আমার 4 ইন্টু n1²। 4n1, তাই কি না? 4n1 হবে, n1² না, 4n1। কারণ R1 সমান আমার কি? n1, এটাই তো হলো। R1 সমান n1 হলো 4n1। তার মানে আমার কতখানি বাড়ছে? স্কোয়ার বেড়ে গেছে না? একটা যদি প্রথম কক্ষপথে থেকে দ্বিতীয় কক্ষপথে যায়, তাহলে 1 থেকে 4 হচ্ছে, তারপরে বাড়লো কত গুণ? দেখতো, 1 কক ছিল, 1 গুণ ছিল, এখন 4 গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে 4 গুণ, কিন্তু বৃদ্ধি পেয়েছে কয় গুণ? 3 গুণ না? 4 - 1 গুণ, এটা আগের সাথে 1 যোগ হবে, তাহলে মোট বৃদ্ধি পেল 4 গুণ। তার মানে এই প্রসেসটা বৃদ্ধি পেল 3 গুণ। আগে ছিল হচ্ছে আমার 1, এখন হলো 4, এটা ছিল হচ্ছে আমার 1, R2 ছিল হচ্ছে আমার 4। তাহলে এদের ভিতরে ডিফারেন্স কত হবে? 3 না? তাহলে বৃদ্ধি পেল কত গুণ? 3 গুণ। তাহলে আমার অ্যান্সার বলবো হচ্ছে আমি 3 গুণ। ক্লিয়ার? ওকে, ভেরি ফাইন। আমাদের মনে হয় লাস্ট প্রশ্ন থেকে আমরা চলে আসছি। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের পর 99% আলফা কণা ভেদ করে সোজা চলে যায় কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এইভাবেই অ্যাকচুয়ালি রাদারফোর্ড তার স্টেটমেন্টগুলো দিয়েছিল, এটা মাথায় রাখতে হবে। রাদারফোর্ড তার স্টেটমেন্টগুলো দিয়েছিল কিন্তু ঠিক এই কনসেপ্টগুলো মেনে চলেই, কিন্তু রাদারফোর্ড তার স্টেটমেন্টগুলো দিয়েছিল। আচ্ছা, আমি একটু দেখি কোনো নতুন কমেন্ট কি কেউ দিয়েছো কিনা, জানাইছো কিনা। আচ্ছা,